ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র দ্বারা পরিচালিত মধ্যস্তরীয় সংস্কৃত ভাষা শিক্ষার এই পাঠ্যক্রমে সকলকে স্বাগত। শুভ সন্ধ্যা। স্যার শুভ সন্ধ্যা। স্যার শুভ সন্ধ্যা। দিনলিপি লিখতে দেওয়া ছিল, আপনারা দুজনেই লিখে পাঠিয়েছেন, সেটা নিয়ে প্রথমে আলোচনা করে নিই, তারপরে নতুন বিষয়ে যাব। আশিস বাবু, আপনি আমটান দিনলিপির এক একটা করে বাক্য পড়ুন, এটা লিখেছেন। পড়ছি স্যার। অহম প্রাতকালে পঞ্চবাদনে নিদ্রাতঃ উত্তিষ্ঠামি। পরেরটা পড়বো? হ্যাঁ, এটা ঠিক আছে। অহম প্রাতঃকালে পঞ্চবাদনে নিদ্রাতঃ উত্তিষ্ঠামি, ঠিক আছে। দন্তধাবনম মুখ প্রক্ষালনম চ কৃত্বা প্রাতঃ স্মরণম করোমি। ঠিক আছে। তারপর অনন্তরম প্রাতঃ ভ্রমণার্থায় গৃহস্থ বহির্গমনম করোমি। এই জায়গাটা হ্যাঁ একটু মানে আমার ইয়ে আছে, সংশয় আছে আর কি। হ্যাঁ, কি সংশয় আছে বলুন? যে বহি যোগ করেছি যখন, তখন এই গৃহস্থটা হবে না মানে গৃহাত হবে? গৃহাত হবে। হ্যাঁ, ওই জায়গাটা আমার একটু প্রবলেম হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম যে বহি যোগ করে হবে, আর বহি আমি সন্ধি যেহেতু করিনি, সেই জন্য আমি বহি করে গমনম করেছি। এটা তো বহিটা বর্গীয় ব করে দিন, তাহলেই হবে। আচ্ছা, বহিটা বর্গীয় ব করুন। গৃহাত বহি গমনম করোমি। আচ্ছা, ভ্রমণার্থায় এখানে দন্তেন্য হবে না, মূর্ধন্য হবে। আর ভ্রমণার্থায় না বলে ভ্রমণার্থম বললে জিনিসটা আরো ভালো লাগে। আচ্ছা, অর্থ শব্দ যোগ করে দেওয়া মানে এই চতুর্থীর অর্থটা চলে আসে। আপনি বলতে চাইছেন ভ্রমণের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ভ্রমিতুম বললেও হয়, তুমুন। আবার ভ্রমণায় বললে হয়, ভ্রমণায়, অথবা ভ্রমণার্থম। ভ্রমণার্থম পড়ার পরে আবার চতুর্থীর কোনো দরকার নেই। ঠিক আছে, ভ্রমণার্থম। ভ্রমণার্থম বললেও হয়, আর ভ্রমিতুম ভ্রমণায় বললেও হয়। ভ্রমণায়, ভ্রমিতুম, ভ্রমণার্থম, তিনটেই হবে। আচ্ছা, ভ্রমিতুম। স্যার আমি একটু লিখে নিচ্ছি। হ্যাঁ, লিখে নিন। অপশনটা যেগুলো বলছে সেগুলো আমি লিখে নিচ্ছি। একদম। ভ্রমিতুম, ভ্রমণার্থম আর ভ্রমার্থায়। ভ্রমার্থায় না, ভ্রমণায়। ভ্রমণায়। আচ্ছা, ভ্রমণম শব্দ চতুর্থী। আচ্ছা, ভ্রমণায়। ঠিক আছে, গৃহাত বহির্গমনম করো। ঠিক আছে। নেক্সট লিখেছি, মই উদ্যানম গচ্ছতি মম মিত্রাণি প্রতীক্ষন্তে। আমি এটা ওই আপনার ওই এটাতে অ্যাপ্লাই করি, ভাবে সপ্তমী অ্যাপ্লাই করেছি। ভালো হয়েছে। প্রতীক্ষন্তে শুধু তয় দীর্ঘইকার হবে। হ্যাঁ, প্রতীক্ষন্তে। আচ্ছা, তয় দীর্ঘই হবে এটা। আচ্ছা,
প্রতির সাথে ইক্ষন্তে যুক্ত হচ্ছে, প্রতি ইক্ষন্তে, প্রতি ইক্ষন্তে। আমরা বাংলাতে পড়ি না প্রতীক্ষা করে, প্রতীক্ষাটা দেখবেন দীর্ঘইকার লিখি। হ্যাঁ, দীর্ঘইকার। তারপর বয়ম মিলিত্বা ভ্রমণম যোগাভ্যাসম চ কুর্মঃ। ঠিক আছে। অতঃ গৃহম প্রত্যাগমনম কৃত্বা পানীয়ম পিত্বা অহম পণ্যম ক্রেতুম আপনম গচ্ছামি। একটা ছোট্ট ভুল হয়ে গেল। কোনটা? কানে লাগছে না ভুলটা? দেখুন শুরুর দিকেই। গৃহম প্রত্যাগমনম কৃত্বা, এটা একটু অন্যরকম লাগছে না? গৃহস্য প্রত্যাগমনম কৃত্বা। হ্যাঁ, রাইট স্যার, ওইটা। ওটা যেটা দিয়েছেন, হ্যাঁ, ওটা আমার ভুল হয়েছে। গৃহস্য প্রত্যাগমনম কৃত্বা পানীয়ম পিত্বা অহম পানীয়ম ক্রেতুম আপনম গচ্ছামি। ঠিক আছে, বাকি বাক্য পুরো ঠিক আছে। আচ্ছা, গৃহস্য প্রত্যাগমনম, ঠিক স্যার। এখানে আপনি তো লিয়পও করতে পারেন, প্রত্যাগমনম কৃত্বা না করে আপনি লিয়প করতে পারেন। লিয়প করলে কি হবে? আচ্ছা, প্রত্যাগম্য, আচ্ছা, প্রত্যাগম্য। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে গৃহম আগত্বা স্নাত্বা পূজয়িত্বা অহম অল্পাহারম স্বীকরোমি। এখানে একটা ভুল আছে, খুঁজে বের করুন কি ভুল আছে। বেসিক ভুল আছে একটা। বাক্যের প্রথম দিকেই আছে ভুলটা। গৃহম আগত্বা, আগত্বা, এইখানেই ভুলটা আছে। আচ্ছা, এটা স্যার লব প্রত্যয় হবে। তাই তো, এটা লব প্রত্যয় হবে। হ্যাঁ, তাহলে আগত্য অথবা আগম্য দুটোই হয়। হ্যাঁ, আগেরটায় করলেন প্রত্যাগম্য, ওখানে অনেক লিয়প করলে, গমধাদেশ লিয়প করলে গত্য এটাও হয়, গম্য এটাও হয়, দুটোই হয়। আচ্ছা, প্রত্যাগত্য প্রত্যাগম্য দুটোই হয়। এরকম আগত্য আগম্য দুটোই হবে। আগম্য আর এটা ত আর ইয়, তাই তো স্যার? আগত্য, হ্যাঁ, তয় জফলা, হ্যাঁ। আগম্য, আগত্য, অল্পাহারম স্বীকরোমি। ঠিক আছে, বাকিটা ঠিক আছে। তারপর তদন্তরম মম গৃহ, তদনন্তরম মম গৃহস্থ সমীপে। আমার স্যার এইখানটা একটু মনে হচ্ছে সমীপে দিলে আমার কি হবে এটা আমি বুঝতে পারিনি। সেটা না, ঠিকই আছে, ঠিক আছে তো, সমীপে দিলে ষষ্ঠীই হবে। হ্যাঁ, আমি যদি নিকষা দিতাম তাহলে গৃহম হতো, দ্বিতীয়া হতো। হ্যাঁ, নিকষা দিলে দ্বিতীয়া হতো, গৃহম হতো। তাই আমি ওইটা সমীপে দিয়েছি, ওই জন্য আমি করেছি। তদনন্তরম মম গৃহস্থ সমীপে সামাজিক কেন্দ্রস্য কার্যালয়ম গত্বা। সামাজিক কেন্দ্রস্য, এটা একসাথে লিখবেন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, যেহেতু একটাই শব্দ, সামাজিক বলে তো কোনো শব্দ নেই। সামাজিক কেন্দ্রস্য কার্যালয়ম গত্বা কিঞ্চিৎ কার্যম বার্তালাপং চ করোমি। ঠিক আছে। নেক্সট, মধ্যাহ্নে একবাদনে ময়া ভোজনম ভুজ্যে। এটা কি হলো? এটা স্যার একদম এতে করেছি, কর্মণিতে করেছি। ভুজ্যে কেন করলেন? মানে এটা কর্মণি রূপটাতে, রূপ যেটা দিয়েছি সেটাতে করলাম। এটা কি ঠিক হয়নি? ভুজ্যে এটা কোন পুরুষের রূপ? ভুজে মানে
ও আচ্ছা, এটা তো আমি ময়াকে ধরে করেছি, ভোজনামটা করতে পুরোটাই গন্ডগোল হয়েছে। একই সঙ্গে ফ্লো আসছে, হ্যাঁ একই সঙ্গে ফ্লো আসছে, ওইটা ধরে ওখানে চলে গেছি। একদম ভুল, একদম ঠিক। ওটা ভুজ্যতে, কি হবে? ভুজ্যতে। ভুজ্যতে, ঠিক ঠিক। এখনো পর্যন্ত ওগুলো আসেনি এখনো। আচ্ছা তারপর বলুন। হ্যাঁ বলছি, অথ অল্পম বিশ্রামম গৃহীত্বা অহম সংস্কৃত পাঠাভ্যাসম করোমি। তারপর সায়ংকালে সংস্কৃত বর্গে বর্তিত্বা সংস্কৃত ভাষাম শিক্ষে। আচ্ছা খুব ভালো। তারপর অনন্তরম রাত্রি ভোজনম কৃত্বা পরিবার সদস্যৈঃ সহ বার্তালাপং কৃত্বা অহম নিদ্রয়া শয়ে। নিদ্রায় শয়ে বলার দরকার নেই, শয়ে বললেই হয়ে যায়। আমি ওই হেতুটা যোগ করতে গেছি স্যার। না না, এখানে আসলে বলতে শোয়া, মানে এখানে শিং ধাতুটা, মানে আমরা যেন বাংলাদেশে শুয়ে আছে, মানে তা ঘুমোয়নি, শুয়ে আছে, কিন্তু এখানে শয়ে মানে ঘুমিয়ে যাওয়া। শিং স্বপ্নে ধাতু আছে, ঠিক আছে, ধাতুর অর্থ স্বপ্ন, এই জন্য শিং মানে ঘুমিয়ে যাওয়া, অসুবিধা নেই। শয়ে বললেই অর্থ চলে আসবে, নিদ্রয়া দেওয়ার দরকার নেই, শয়ে বললেই চলে আসবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আর পরিবার সদস্য, এটা কি, এটা একসাথে হবে? হ্যাঁ পরিবার একসাথে, হ্যাঁ হ্যাঁ একসঙ্গেই করেছি, মানে লেখাটা হয়তো ঠিক হয়নি। হ্যাঁ ওই জন্য আমি আপনার লেখাটা খুলে বসে আছি, ওই জন্যই দেখতে পাচ্ছি। ওটা একসঙ্গেই করেছি, আমার মানে ধারণাটা একসঙ্গেই, কিন্তু আমি একসঙ্গে হয়তো দিইনি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, না হলে তো ওটা হবে না। আচ্ছা ওটাকে আলাদা আলাদা করা যায় কি? তাহলে কি করা যাবে? পরিবার পর্দ একে ওই পরিবারই করতে হবে না, পরিবারস্য সদস্য, পরিবারের সদস্য, পরিবার। আচ্ছা ঠিক আছে, ভাঙতে পারলে আপনাকে বিভক্তি দিতে হবে, কোন অর্থে বিভক্তি, মানে অর্থটা বুঝে শব্দে সেভাবে একটা বিভক্তি লাগালেই হবে। আচ্ছা আচ্ছা, যেমন ধরুন যে সামাজিকা কেন্দ্রস্য লিখেছেন, হ্যাঁ সামাজিক, এখানে বলতে হবে সামাজিকস্য কেন্দ্রস্য, যদি ভাঙতে চান, ভাঙতে যদি চাই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে, লেখা ভালো হয়েছে, খুব ভালো লেখা হয়েছে। শুধু একটা খেয়াল করে, এখানে আপনি অহম, এই যে অহম যেগুলো লিখেছে সেগুলো পরে ব্যঞ্জন বর্ণ থাকলে আপনি ময় হলন্ত লিখেছেন অনেক জায়গাতে, লিখেছি। হ্যাঁ প্রথমেই একদম দেখবেন আছে, এরকম লেখা আছে, পরে ব্যঞ্জন বর্ণ থাকলে ময় হলন্তটা অনুস্বার হয়ে যায়, অনুস্বার করে দেবো, মাথায় দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ওইটা একটু খেয়াল করে, বাকি লেখা খুব ভালো হয়েছে। আমি আজকে আবার একটা বিষয় দেবো, সেটা লিখে আনবেন। অর্পিতা ম্যাডামেরটা আলোচনা করে নি, ঠিক আছে? ঠিক, হ্যাঁ অর্পিতা ম্যাডাম, আপনি আপনারটা এবারে পড়ুন। अहं प्रतिदिनं पञ्चवादने उत्थाय दन्तधावनं कृत्वा च एकहोरापर्यन्तं योगाभ्यासं करोमि। হ্যাঁ একহোরা, এইখানে বানানটা ভুল হয়েছে, হোরা হয়কার রয়াকার, হ্যাঁ ডয়াকার নয়। আচ্ছা আচ্ছা, রয়াকার, হোরা বানানটা রয়াকার হয়। একহোরা পর্যন্তম যোগাভ্যাসম করো, ঠিক আছে। তারপর ततः चायं पीत्वा सपादषड्वादनतः सार्धसप्तवादनं पाठाभ्यासं करोमि, সংবাদপত্রমপি পঠামি চ। পাঠাভ্যাসম, এখানে আকার হবে, পাঠাভ্যাসম হয়ে গেছে। হ্যাঁ আমি ওই নরেন্দ্র বাবুটা দেখে, হ্যাঁ হ্যাঁ এই নরেন্দ্র আশিস বাবু বললেন, দেখলাম আমি আঁকাটা ফেলি। পাঠাভ্যাসম করোমি সংবাদপত্রমপি পঠামি। আচ্ছা, অপি দিলে চ দেওয়ার দরকার নেই, চ দিলে অপি দেওয়ার দরকার নেই, ঠিক আছে? মানে যখন আপনি বলছেন যে আমি পাঠাভ্যাস করছি, সংবাদপত্রও পড়ছি, তাহলে চ দেওয়ার দরকার নেই, বুঝতে পারছেন? আচ্ছা যে কোনো একটা দিলেই হবে। তারপর বলুন। ততঃ গৃহস্য কিঞ্চিৎ স্বচ্ছতা করণীয়া ময়া। এখানে বোধহয় ময়াটা প্রথমে দিলে বোধহয় শুনতে ভালো লাগতো। না না, এরকম অসুবিধা নেই, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। কিঞ্চিতে একটা হলন্ত দিয়ে দিন, কিঞ্চিত তয় হলন্ত। আচ্ছা
গৃহস্য কিঞ্চিৎ স্বচ্ছতা করণীয়া ময়া। ভালো লাগছে, এটা অসুবিধা নেই। তারপর বা করণায় বিপণীম গচ্ছামি। এবারে এখানেই একটা সমস্যা হচ্ছে, যদি আপনি ক্রেতুম বলেন তাহলে বাক্য ঠিক আছে, অহম শাকানি মীনাঞ্চ ক্রেতুম বিপণীম গচ্ছামি। যখনই আপনি যদি আপনি ক্রয়ণায় বলেন তখন কিন্তু আর শাকানি আর মীনান হবে না, তখন হয়ে যাবে তখন ষষ্ঠী করতে হবে, শাকানাম ক্রয়ণায় মীনানাম ক্রয়ণায়। বোঝা গেল? তখন কৃতযোগে ষষ্ঠী, যেটা আমরা শিখছি না, কৃতযোগে ষষ্ঠী। আপনি এটা খেয়াল রাখবেন, যখনই মানে এখন এই একই অর্থে আশিস বাবু প্রয়োগ করেছেন এই একই জিনিস, যখনই তুমুন করছেন সেখানে কুমনের কর্ম দ্বিতীয় করতে পারেন। একই অর্থে যখন আপনি ক্রয়ণায় অথবা ক্রয়ণার্থম করছেন তখন কিন্তু আপনাকে ওই তখন আপনি ওই লিউট লাগাচ্ছেন, লিউট মানে কৃত প্রত্যয়, কৃদন্ত হয়ে যাচ্ছে, তখনই আপনাকে কর্মতে করে তারপরে সেটাকে তার প্রকৃতি করে। একদম একদম একদম, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আমি লিখে নিচ্ছি। হ্যাঁ লিখে নিন, আমি সেন্টেন্সটা লিখে নিয়ে পরে সেন্টেন্স। স্যার ওই ক্রয়ণায় করলে ষষ্ঠী বিভক্তি হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ষষ্ঠী। এটা আপনার সময় মনে বলা হয়নি, আমি ভুল আপনারটাই কর্ম ছিল, কোনো কর্ম ছিল না মনে হয় আপনারটাই। হ্যাঁ হ্যাঁ, না আমি কোনো পন্নম ক্রেতুম লিখেছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না না হ্যাঁ, সেই জন্য আমারটা ক্রেতুম আছে বলে আমারটা অসুবিধা হয়নি। অসুবিধা, কিন্তু এই যে ভ্রমণার্থায় করেছেন এখানে বললাম, কিন্তু কর্ম নেই বলে ওইটা আমি আর বলা হয়নি, খেয়াল হয়নি তখন। আচ্ছা ঠিক আছে, কর্ম থাকলে কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এটা লিউট যখন করছি তখন ওইটাকে হয়ে যাবে, ওটা ষষ্ঠী হয়ে যাবে। হ্যাঁ, আমরা যেমন করেছি গৃহস্থে গমনম করোতি, আমরা করেছি না ষষ্ঠীর প্রয়োগ, সেই জিনিসটা। হ্যাঁ স্যার, তারপরে বলছি, বিপণিতঃ অহম নববাদনে গৃহম আগম্য স্নানম করোমি। তারপর ঠিক হয়েছে, ঠিক আছে। অহম স্নানম কৃত্বা, হ্যাঁ অহম স্নানম কৃত্বা এখানে অর্চনার্থম এই বানানটা একটু ভুল আছে, অর্চনার্থম দন্তের ন হবে। আচ্ছা, মাঝে চ আছে, চ তো অটকুয়াং এর মধ্যে পড়ছে না। তারপর বলুন, আপনার কথাটা কেটে যাচ্ছে একটু, আবার বলুন। হ্যাঁ বলুন, বাটিকাতঃ বাটিকাতঃ পুষ্পাণি আনীয় ময়া দেবতাঃ অর্চন্তে বা পূজ্যন্তে। খুব ভালো। তারপর ততঃ অহম প্রসাদম সর্বেভ্যঃ দদামি। বাহ। তারপর ততঃ শাকানাম করোমি। তারপর ততঃ ভোজনম স্বীকৃত্বা দশবদনে কার্যালয়ম গমনায় গৃহঃ প্রস্থিতা লিখেছিলাম, ওটা মনে ঠিক হয়নি, নির্গচ্ছামি। এখানে মানে বাড়ি থেকে বেরোই বা কোথা থেকে। হ্যাঁ নির্গচ্ছামি খুব ভালো প্রয়োগ, খুব ভালো হয়েছে। প্রস্থিতবতী করতে হতো, তাহলে প্রস্থিতা করলে তবত করতে হতো, কর্তৃবাচ্যের বাক্য, ঠিক আছে। অহম প্রস্থিতবতী, কিন্তু এটা হলে তো আপনার অতীতকাল হয়ে যাবে। ডেলি যেহেতু করেন আপনি, সবই লট লকারে করছেন, হ্যাঁ আপনি ওটা প্রস্থিতা কেটে দিন, নির্গচ্ছামি ঠিক আছে। তারপরেও এখানে কিন্তু দুটো বাক্যে দুটো ভুল আছে।
এই যেই ভুলগুলো আমি আচ্ছা, আশুতোষকে বললাম সেই ধরনের ভুলই আছে। তত অহম ভোজনম স্বীকৃত্বা দশবাদনে কার্যালয়ম গমনায় গৃহতঃ নির্গচ্ছামি। স্বীকৃত্বা কি ওইখানে মানে সি যোগ করছি বলে ওটা কি লপ হবে এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ ঠিকই, স্বীকৃত্য হবে, স্বীকৃত্বা হয় না। ঠিক আছে, দেখুন মানে শুধুমাত্র উপসর্গ আচ্ছা আগে থাকলেই নয়, যদি আপনি মানে আপনারা সূত্রটা কি শুনেছেন যে সূত্রের দ্বারা হয়? সূত্রটা হচ্ছে সমাসে না স্যার, অনৈ সূত্রটা পূর্বে, জানি না আমি, ওই সি হ্যাঁ সূত্রটা শুনুন, সমাসে অনৈ পূর্বে ত্ব লিয়প, এটা হচ্ছে পাণিনীয় সূত্র। সমাসে অনৈ পূর্বে ত্ব লিয়প, ঠিক আছে? এর মানে হচ্ছে পাণিনীয় ব্যাকরণে তো অনেক রকম সমাস হয়, সমাস অনেক তৎপুরুষ সমাস, আমরা বাংলাতেও পড়েছেন হয়তো, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, এরকম প্রচুর সমাস হয়। এবারে কিছু সমাস হয় নৈ পূর্বক সমাস, মানে ধরুন আমি বলছি নেগেটিভ অর্থে না, নেগেটিভ অর্থে, হ্যাঁ, ন সুন্দরঃ অসুন্দরঃ, এই যে ন মধুরম অমধুরম, এটা হচ্ছে নৈ সমাস বলে। এই নৈ সমাস ভিন্ন অন্য যে কোনো সমাসের ক্ষেত্রে কিন্তু এই তোয়ার স্থানে লিয়প হয়ে যায়, এটা হচ্ছে নিয়ম অ্যাকচুয়াল। নৈ সমাস ভিন্ন অন্য যে কোনো সমাসের ক্ষেত্রেই অন্য যে কোনো সমাস থাকলে তোয়ার স্থানে লিয়প হয়ে যায়, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, এবারে যেখানে যেখানে আপনারা মনে হচ্ছে উপসর্গ আগে আছে বলে সমাস হচ্ছে, লিয়প হচ্ছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি উপসর্গের সাথে ওই ক্রিয়াপত্রের একটা সমাস হয়। সেটা আমরা সহজ করার জন্য শুধু বলে দিই যে উপসর্গ আগে থাকলে তোয়ার জায়গায় লিয়প করে দিতে। তো অ্যাকচুয়াল ওখানে লিয়প কেন হয় বলুন? উপসর্গ আছে বলে হয় না, উপসর্গের সাথে ওই কৃত্বা বা যেটা হচ্ছে তার একটা সমাস আছে, সেই সমাসটা নৈ সমাস নয়, ওই জন্য ওখানে তোয়ার জায়গাতে লিয়প। আচ্ছা ঠিক আছে, এবারে স্বীকৃত্য, এখানে কিন্তু কৃত্ব এইটার সাথে স্ব এই শব্দের একটা সমাস রয়েছে, ওই জন্য এবার এটা নৈ সমাসও নয়, ওই জন্য এখানে তোয়ার জায়গাতে লিয়প হয়ে গেলে স্বীকৃত্য হবে। ঠিক আছে, কিন্তু এখানেই যদি বলা হয় অকৃত্বা, ন কৃত্বা অকৃত্বা, এখানে কিন্তু তোয়ার জায়গাতে লিয়প হবে না, যেহেতু নৈ সমাস। নৈ সমাসের ক্ষেত্রে তোয়াটা কয় থাকবে, লিয়প হবে না। নৈ সমাস ভিন্ন যে কোনো সমাসের ক্ষেত্রে তোয়াটা লিয়প হয়ে যাবে, এ হচ্ছে নিয়ম। বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে হবে স্বীকৃত্য, তাহলে এটা হলো। আরো একটা ভুল আছে, বলুন। ভোজনম স্বীকৃত্য দশবাদনে, কার্যালয়স্য গমনায়ম হবে ওটা। হ্যাঁ ঠিক ঠিক, এই তো বুঝে গেছেন। আর কার্যালয়কে চেঞ্জ না করতে চাইলে কি করতে হবে? যদি আমি বলি কার্যালয়মি, হ্যাঁ গন্তুম, এরকম কিছু নাই, গন্তুমি গন্তুমি করতে হবে। ততঃ অহম ভোজনম স্বীকৃত্য দশবাদনে কার্যালয়ম গন্তুম গৃহতঃ নির্গচ্ছামি, এটা হচ্ছে বাক্য। তারপরে পঞ্চবাদনে কার্যালয়তঃ নির্গম্য রেলযানেন গৃহম আগচ্ছামি। আগচ্ছামি বানানটা ঠিক করে নেবেন, অগচ্ছামি হয়ে গেছে। হ্যাঁ আ পরে, হ্যাঁ এর একটা, ঠিক আছে, বাক্য ঠিক আছে। তারপর গৃহম আগম্য স্বল্পাহারম স্বীকরোমি। স্বল্পাহারম বানানটা ভুলে যায়, স্বল্প মানে হচ্ছে দন্তেশয় ব, ঠিক আছে? আচ্ছা অল্পের সাথে সু যোগ হয়ে স্বল্প হয়, সু অল্প স্বল্প, ঠিক আছে, দন্তেশয় ব হবে। আপনার কথা কেটে যাচ্ছে, আরেকবার একটু বলবেন এই লাইনটা, লাস্ট লাইনটা।
উনি লেফট হয়ে গেছেন, আবার জয়েন করবেন মনে হয় স্যার। নেটওয়ার্ক একটু সমস্যা হয়। সমস্যা হচ্ছে স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ এবারে বলুন বলুন, শোনা যাচ্ছে এখন। আচ্ছা, ততঃ বাদনতঃ নববাদন পর্যন্তম মম সংস্কৃত সম্ভাষণ কক্ষা চলতি। বাহ, তারপর? তস্মিन् কক্ষায়াं বয়ম আনন্দেন নূতনাः বিষয়াः শিক্ষয়ামः। না, এই বাক্যে অনেকগুলো ভুল আছে। এইরে, প্রথম শব্দেই ভুল আছে, প্রথম শব্দটা ভুল আছে, এটা খুঁজুন দেখি। প্রথম শব্দটাতেই ভুল আছে। আপনি জানেন নিয়ম, আপনি দেখলেই, একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন কি ভুল আছে। আচ্ছা, ওটা কি স্ত্রীলিঙ্গে করতে হবে? কক্ষা যেহেতু স্ত্রীলিঙ্গ। হ্যাঁ হ্যাঁ, তাই তো, বিশেষণ না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রে কি হবে সেটাই তো মনে পড়ছে না। তস্যাম তস্যাম তস্যাম। আচ্ছা, ঠিক আছে, তৎশব্দের স্ত্রীলিঙ্গে সপ্তমীর একবচন তস্যাম। ঠিক আছে, তস্যাম কক্ষায়াম। বয়ম আনন্দেন নূতনাः বিষয়াः। আচ্ছা, বয়ম তো এখানে কর্তা হয়ে গেছে, তাহলে নূতনাः বিষয়াः, এটাকে তো আমি স্ত্রীলিঙ্গ হিসাবে, না এটা তোমার, তাহলে নতুনান বিষয়ান এরকম কিছু হবে। হ্যাঁ, নূতন বিষয় শব্দ পুল্লিঙ্গ শব্দ, নূতনান বিষয়ান। তারপরে বিষয়ান শিক্ষয়ামহ। না, শিক্ষয়ামহ নয়, শিক্ষয়ামহ মানে হচ্ছে আপনি, শিক্ষয়ামহ মানে হচ্ছে আপনি না, শিক্ষা মানে হচ্ছে পড়ানো, আপনি শিক্ষা দিচ্ছেন। ঠিক আছে, এটা শিক্ষায়ামহ, এটা হচ্ছে নিচ প্রত্যয় করলে ওই রূপটা হয়। আর এমনি রূপ হচ্ছে শিক্ষতে, এটা হচ্ছে আত্মনেপদী রূপ। ওটা প্রয়োগটা আশিস বাবুও করেছেন, শিক্ষে বলে প্রয়োগ করেছেন একটা, দেখবেন শিক্ষতে কিছুটা প্রয়োগ করেছেন। শিক্ষতে, শিক্ষেতে, শিক্ষন্তে, শিক্ষাসে, শিক্ষেতে, শিক্ষাদ্ভে, শিক্ষে, শিক্ষাবাহে, শিক্ষা, যেমন সেবাতের রূপ আছে এরকম, সেবাতের মতো। তাহলে শিক্ষা মাহে, রূপটা ঠিক করে নিন, শিক্ষা মাহে। তারপর মহ্যম সংস্কৃত ভাষা অতীব রোচতে। বাহ, খুব ভালো। এই মহ্যম বলতে কি বিসর্গ হবে? না, অতীব হচ্ছে অব্যয় শব্দ, অব্যয় পদ, কোনো বিসর্গ হবে না। আচ্ছা আচ্ছা, মহ্যমটা খুব ভালো প্রয়োগ, এটা আপনারা শিখেছেন নাকি মহ্যম প্রয়োগটা? হ্যাঁ হ্যাঁ, রুচ ধাতু যোগে শিখেছি। হ্যাঁ, রুদাতে কর্তাতে চতুর্থী হয়, খুব ভালো। তারপর বলুন। শিক্ষকাः অপি যত্নেন अस्मान् পাঠয়ন্তি। বাহ, এটাও ঠিক আছে বাক্য। তারপর ততঃ দূরবাণীং পশ্যামি অপি চ দূরবাণ্যः মিত্রৈः সহ পরিবারজনৈः সহ বার্তালাপম করোমি। দেখুন, এইখানে বাক্য ঠিক আছে, কিন্তু দেখুন এই বাক্যটাকে আপনি সুন্দর আরো করতে পারতেন, দুবার সহ দেওয়ার দরকার নেই। আপনি এটা বলতে অপিচ দূরবাণ্যা মিত্রৈহি পরিবারজনৈহি চ সহ। হ্যাঁ হ্যাঁ, করলেই হতো। হ্যাঁ হ্যাঁ, এইগুলো একটু মাথায় রাখতে হবে, এইগুলো একটু ট্রিক্স, এগুলো হলে বাক্যটা আরো সুন্দর হয়ে যায়। আচ্ছা, তারপরে রাত্রৌ সার্ধ-10 ব্যঞ্জনেন সহ ভোজনম, এটাও স্বীকৃত হবে না, স্বীকৃত হবে তাহলে, স্বীকৃত্য, হ্যাঁ স্বীকৃত্য, স্বীকৃত্য দেবতাম নত্বা চ শয়নম করোমি। বাহ, খুব ভালো, খুব ভালো, দুজনেই খুব ভালো লিখেছেন। আচ্ছা, নরেন্দ্রনাথ বাবু আপনি কি লিখেছেন? না, উনি নেই, লিফট হয়ে গেছেন। আচ্ছা, দুজনের লেখাই খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, প্রথমবার এত সুন্দর, খুব ভালো লেখা হয়েছে। পরের দিন একটা তাহলে লেখা দিই, লিখবেন তো নাকি? ভালো লাগছে তো লিখতে? ভালো লাগছে, প্রচুর সময় লাগছে।
হ্যাঁ সময়, আপনি কম বাক্য লিখুন না। হ্যাঁ কিন্তু এই যে লিখছেন দেখুন, এই লিখার সময় দেখুন যেগুলো কাজে এই যে কিছু ছোট ছোট ভুল হচ্ছে, এইগুলো আস্তে আস্তে ঠিক হবে লিখতে লিখতেই। আপনার জানা জিনিস ভুল করছেন না অনেক। এই ধরুন আর এই যে কৃত যোগে ষষ্ঠীর ভুল, এইটা মানে অনেক বড় বড় লোকও করে, আমি দেখেছি। এটা খুব ভুল হয় যে কৃত যোগে ষষ্ঠী। স্যার একটা জিনিস একটু বলছি, আপনি তো পরপর যেগুলো ক্লাসগুলো করে যাচ্ছেন, তো এইগুলোর যদি মাঝে মধ্যে মানে একবার করে রিভিশন করেন, তাহলে আরেকটু আমাদের মুখে মনে হয় এগুলোকে ভুলগুলো মনে হয় একটুখানি কম হয়। আচ্ছা আচ্ছা, মানে আমাদের সময় আছে, 3টে বা 4টে ক্লাস হয়ে গেল, তারপরে আপনি একটু রিভিশন করুন পুরোটা, মানে যতগুলো হলো আর কি তার মধ্যে, তাহলে আমাদের মানে এগুলোকে প্র্যাকটিসটা হয়। আর তাহলে এইগুলোকে লিখতে গিয়ে হচ্ছে কি, হয়তো আমাদের মানে ওই আগেকার রিভিশনটা তো হয়নি, যার জন্য লিখতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা প্রবলেমটাই ঠিক আছে। আচ্ছা পরের দিন তাহলে আপনারা এ নিয়ে লিখে আসবেন, স্বতন্ত্রতা দিবস। 15ই আগস্ট আসছে, ঠিক আছে? তো স্বতন্ত্রতা দিবস এটা হচ্ছে টপিক, সেই বিষয়ে যেমন কিভাবে ভারত, যেটা আপনার যেভাবে লেখার ইচ্ছা আপনি লিখতে পারেন, কিভাবে স্বতন্ত্রতা পেল, কিভাবে পালন করা হয়, এইভাবে যেভাবে আপনার ইচ্ছা যা যা লেখা লিখবেন, ঠিক আছে? টপিকের নাম হবে স্বতন্ত্রতা দিবস। ঠিক আছে? অর্পিতা ম্যাডাম শুনেছেন? হ্যাঁ স্যার শুনেছি। স্বতন্ত্রতা দিবস এই টপিকে পরের দিন লিখে আনবে। আচ্ছা আজকে আমি আগের দিনই বলছিলাম যে সংখ্যাটা নিয়ে আমরা আজকে একটু বসবো। আপনারা এমনি সংখ্যার প্রয়োগ তো বললেন জানেন, মানে বেসিকটা জানেন, ওইটাই আর একটু ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসটার পরে, ঠিক আছে? প্রথম জিনিস তো আমাদের 1 থেকে 99 পর্যন্ত 1 থেকে 199 পর্যন্ত সংখ্যা যদি আমরা একবার জেনে যাই, তাহলে যে কোনো শব্দই আমরা, যে কোনো সংখ্যাই আমরা বলতে পারি, তাই না? যেমন ধরুন আমি আজকে যে লেখাটা দিলাম, সেই লেখাটাতে আপনাকে লিখতে হবে 1947 সালের 15ই আগস্ট, এটা তো লিখতেই হবে। 1947 সাল, এই কথাটা কি করে লিখবেন? তার জন্য সংখ্যা দরকার আছে, তাই না? 1947 নম্বর সালে আমার 15ই আগস্টে ভারত স্বাধীন হয়েছিল। তো কি করতে হবে? 47-এর সংস্কৃত কি? 47-এর সংস্কৃত কি? হ্যাঁ, সপ্তচত্বারিংশৎ অধিক 19শততমে বর্ষে, অথবা ঈশাবিয়াব্দে, এটা বললেও হয়। ঈশাবিয়া, এই যে আমরা যে খ্রিস্টাব্দ বলি না, খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ, তো খ্রিস্টাব্দকে সংস্কৃত বলে ঈশাবিয়াব্দে। দীর্ঘই তালব্যস, বয় দীর্ঘই, অন্ত্যস্তয় আকার, বয় দয় একার, বর্গীয় ব, শেষের বটা। স্যার এটা একটু লিখে একটু করে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আমি শেয়ার করি তাহলে। দেখুন ঈশাবিয়াব্দে, খ্রিস্টাব্দটাকে ঈশাবিয়াব্দে বলা হয়। ওটা সপ্তচত্বারিংশত অধিক 19। দেখুন এবারে কি শব্দ ছিল? 1947, তাই তো? তাহলে আমরা শেষ থেকে শুরু করব, ঠিক আছে? শুরু করব। হ্যাঁ, 47 হচ্ছে সপ্তচত্বারিংশৎ। হ্যাঁ, সপ্তচত্বারিংশৎ। হ্যাঁ, তার সাথে অধিক হবে।
তটা দ হয়ে যাবে, যেহেতু ত সপ্তচত্বরিংশৎ অধিক, তো তটা দ হয়ে যাচ্ছে একসাথে জুড়ে অধিকা। এবারে অধিকার সাথে মানে আপনি নবদশ লিখতে পারেন, 19কে নবদশ বলা যায়, আবার ঊনবিংশ দুটোই বলা যায়, তাই তো? তাহলে আপনি ঊনবিংশ কি হবে, ঊনবিংশতি, তাহলে অধিকো না বিংশতি সন্ধি হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, সপ্তচত্বরিংশৎ অধিকো না বিংশতি বিংশতি শততমে বর্ষে বা ঈশবী আব্দে, ছোট করি একটু, বেশি বড় হয়ে গেছে। सप्तचत्वारिंशत् अधिकोनविंशतिशततमे वर्षे। আর এই তাহলে স্যার এটা ঈশবী আব্দে, এটা আবার তাহলে কি কোন জায়গায় প্রয়োগ হবে? এই বর্ষের জায়গাতে ঈশবী আব্দে বলতে পারেন, বর্ষ অথবা ঈশবী আব্দে, ঈশবী আব্দে বলতে পারেন, ওটা বেশি আরো টেকনিক্যাল হবে। এইটা স্যার অনেক বড় হয়ে গেল। হ্যাঁ বলুন স্যার। চত্বরিংশৎ, ওখানে তটা দ হলো, তার নিয়মটা কি, সন্ধির নিয়মটা? সন্ধিটা পড়াবো, সন্ধিটা এরপরে আসবে। ওই ত এর পরে কোনো স্বরবর্ণ থাকলে ওটা দ হয়ে যাবে। ঠিক আছে, আর বলছিলাম স্যার, পানিনির যে সূত্রটা বললেন না, ওটা একটু লিখে দিন না। হ্যাঁ লিখে দিচ্ছি। সমাসে এই যে সমাসে আনাই পূর্বে তুল্য, এই যে চিহ্নটা হচ্ছে অবগ্রহ চিহ্ন, জানেন তো এটা? এই চিহ্নটা লুপ্ত অকার, হ্যাঁ, সমাসে আনাই পূর্বে তুল্য সূত্র। এই হচ্ছে ব্যাপার, এরকম ভাবে লিখতে হবে। তারপরে ধরুন 15ই আগস্ট, আমি এটা পড়া, এবারে এটা বোঝা গেছে তো, এইবারে এইরকম কাজে লাগবে। এবারে আমরা একটু সংখ্যার দিকে যাই। আপনার মোটামুটি 1 থেকে 100 অব্দি সংখ্যা তো মোটামুটি জানেন, তাই তো? জানেন তো? হ্যাঁ, ঠিক আছে স্যার। এই যে এটা লিখলেন, এটা কি ভেঙে ভেঙে লেখা সম্ভব? ভেঙে ভেঙে লিখতে পারেন, তাহলে মাঝে ওই হাইফেন দিতে হবে। সপ্তচত্বরিংশৎ হাইফেন অধিক হাইফেন ঊনবিংশতি শততমে, শততমে। আচ্ছা, হ্যাঁ, হাইফেন যদি সন্ধি করতে অসুবিধা হয় এখন, তাহলে হাইফেন দিয়ে লিখতে পারেন। হাইফেন দিয়ে লিখতে পারি, ঠিক আছে। একটু দাঁড়ান, শেয়ার করছি। আচ্ছা,
সকলে স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। দেখুন, সংখ্যার প্রয়োগ দুভাবে হতে পারে। সংখ্যাবাচক শব্দগুলোর প্রয়োগ আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে অঙ্কবাচক বা পরিমাণবাচক সংখ্যা হিসেবে প্রয়োগ করতে পারি, আবার পূরণ বা পর্যায়বাচক হিসেবেও আমরা তার প্রয়োগ করতে পারি। অঙ্কবাচক বা পরিমাণবাচক, যেমন আমরা যে সংখ্যা বোঝাচ্ছি, কতগুলো জিনিস, কতজন মানুষ, সংখ্যা বোঝাচ্ছি, পরিমাণ বোঝাচ্ছি কতজন, এটা হচ্ছে পরিমাণবাচক। একে বলে কার্ডিনালস, ইংরেজিতে কার্ডিনালস বলে, সে ঠিক আছে। এগুলো পরিমাণ, সংখ্যা দিয়ে আমরা পরিমাণ বোঝাচ্ছি যে এতজন আছে, এতগুলো ফল আছে, এতগুলো ফুল আছে, এটাকে বলছে পরিমাণবাচক সংখ্যা। আর পর্যায়বাচক মানে এত নম্বর, এত মানে ক্রম, যেটা বুঝি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 44 নম্বর, 45 নম্বর, 50 নম্বর, 20 নম্বর, এই যে 20th, 40th, এই যে আমরা টিএইচ লাগাই না ইংরেজিতে, সেই যে তম ব্যাপারটা, তম, সেইটা হচ্ছে পর্যায়বাচক সংখ্যা। সেই দুভাবে সংখ্যার প্রয়োগ করা যায়। যেমন ধরুন এখানে দেখুন, একহ, এটা হচ্ছে পরিমাণবাচক, একহ বৃক্ষঃ, মানে একটা গাছ। প্রথমঃ বৃক্ষঃ, প্রথম গাছ। দ্বৌ বৃক্ষৌ, দুটো গাছ। দ্বিতীয়ঃ বৃক্ষঃ, দ্বিতীয় গাছ। ত্রয়ঃ বৃক্ষাঃ, তিনটে গাছ। তৃতীয়ঃ বৃক্ষঃ, তৃতীয় গাছ। বুঝা গেছে? এই হচ্ছে পার্থক্য। এবার এই সংখ্যাগুলো কিভাবে পরিবর্তন হয় সেটা আমাকে দেখতে হবে। দেখুন, 1 থেকে 19, প্রথম হচ্ছে 1 থেকে 19-এর আমাকে ব্যাপারটা হতো। 1 থেকে 19-এ কি হয়? 1 থেকে 19 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে, পরিমাণবাচক সংখ্যা, সেগুলো আপনারা জানেন। যেমন একম, এক শব্দটা কত কত লিঙ্গে হয়, মানে কোন কোন লিঙ্গে হয়? পুলিঙ্গে, স্ত্রীলিঙ্গে নাকি ক্লিবলিঙ্গে এক শব্দটা? হ্যাঁ, তিনটেই হয়, তাই তো? হ্যাঁ, তিনটেই হয়। তাহলে কি হয়? একম, একহ আর একা, তাই তো? একা। তারপরে দ্বি শব্দটাও তিন লিঙ্গে হয়। দ্বে, দ্বে, দ্বৌ। পুলিঙ্গে হবে দ্বৌ, নপুংসক লিঙ্গে হবে দ্বে, স্ত্রীলিঙ্গেও হবে দ্বে, তাই তো? কেন বলুন দেখি? ফলম ফলে, ফলে ফলে, লতা লতে, হ্যাঁ, দুটোই একার হয়, ওই জন্য দ্বে দ্বে। দিয়ে দিয়ে নপুংসকলিঙ্গে স্ত্রীলিঙ্গে দ্বে দ্বে, পুল্লিঙ্গে দ্বৌ। ত্রি শব্দটাও তিন লিঙ্গে হয়। ত্রয়ঃ, পুল্লিঙ্গে হচ্ছে ত্রয়ঃ, ত্রিশ্র ত্রিণি। হ্যাঁ, তিস্রঃ ত্রীণি, খুব ভালো। হ্যাঁ, চতুর শব্দটাও তিন লিঙ্গে হয়। চত্বারঃ, চতস্রঃ, চত্বারি, 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 এইভাবে। পঞ্চ থেকে কিন্তু একটাই হয়, একটাই লিঙ্গে হয়, ঠিক আছে? ক্লিবলিঙ্গেই হয়। হ্যাঁ, পঞ্চ, ষট, সপ্ত, বলুন, অষ্ট, নব, দশ, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, নবদশ, নবদশ, বিংশতিঃ। খুব ভালো। হ্যাঁ, এবারে এই যে 1 থেকে 19 অব্দি যে সংখ্যাগুলো রয়েছে, তবে 19টাকে যদি আপনি নবদশ ধরেন তাহলেই কিন্তু 19টা এই দলে পড়বে। কারণ বিংশতি থেকে 29 যদি ধরেন তাহলে কিন্তু অন্য শব্দ হয়ে যাচ্ছে। দেখুন,
পঞ্চ থেকে নবদশ পর্যন্ত শব্দগুলো একই রকম যাচ্ছে। এই নবদশটাকে যদি আপনি ঊনবিংশতি বলেন তাহলে তো অন্যরকম শব্দ হয়ে যাচ্ছে। নবদশ ধরলে এই নিয়মটা, যে নিয়মটা বলছি সেটা নবদশ শব্দের জন্য, ঠিক আছে, ওইটার জন্য নয়। কি নিয়ম, কি রকম দেখুন, প্রথমঃ দ্বিতীয়ঃ তৃতীয়ঃ চতুর্থ, এটা একটু আলাদা রকম, ঠিক আছে, এটা তো অন্যরকমই পুরো, আমরা এটা খুব বাংলাতেও প্রসিদ্ধ রয়েছে। প্রথমঃ দ্বিতীয় দশম পর্যন্ত প্রসিদ্ধ রয়েছে আমাদের, পুজো আছে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী বলি, তাই তো। প্রথমঃ দ্বিতীয়ঃ তৃতীয়ঃ চতুর্থঃ পঞ্চমঃ ষষ্ঠঃ সপ্তমঃ অষ্টমঃ নবমঃ দশমঃ, ঠিক আছে, এটা তো প্রসিদ্ধই আছে। এবারে 11 থেকে 19 অব্দি কি দেখুন দেখি, যেই শব্দগুলো আপনারা এখন বললেন শুধু তারপরে একটা বিসর্গ যোগ করেছে, আর কিচ্ছু নয়, তাই তো। একাদশঃ দ্বাদশঃ ত্রয়োদশঃ চতুর্দশঃ পঞ্চদশঃ ষোডশঃ সপ্তদশঃ অষ্টাদশঃ নবদশঃ, ঠিক আছে। তাহলে যদি বলি 11 নম্বর, তাহলে কি একাদশঃ ভগবদ গীতায়াঃ দ্বাদশঃ অধ্যায়ঃ, মানে 12 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে। ত্রয়োদশঃ চতুর্দশঃ পঞ্চদশঃ ষোডশঃ সপ্তদশঃ অষ্টাদশঃ নবদশঃ, এটা বোঝা গেছে? তাহলে এগুলো মাথায় রাখুন। এগুলো তার মানে হচ্ছে বাংলা যেটা আমরা বলি মানে 17তম সপ্তদশতম, সেইটা সপ্তদশঃ, দশ শুধু বিসর্গ, আর কিচ্ছু নয়। দশঃ, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, হলো। আচ্ছা, এরপরে আমার থাকবে, এরপর হচ্ছে 20 থেকে শুরু করতে হবে। 20 থেকে কি নিয়ম আছে দেখুন, যেই সমস্ত শব্দগুলোর 20 থেকে একদম, এখানে নিয়ম রয়েছে 20 থেকে একদম 50 পর্যন্ত। 50 বলতে বিংশতি ত্রিংশৎ চত্বারিংশৎ পঞ্চাশৎ, এই শব্দের পরে এবং যে সকল পরিমাণবাচক সংখ্যার শেষে বিংশতি ত্রিংশৎ চত্বারিংশৎ বা পঞ্চাশৎ শব্দ থাকে, তাদের পরে ডট বা তমট প্রত্যয় যোগ করে পর্যায়বাচক সংখ্যা করা হয়। মানে এখানে দুটোই হয়, এর আগেরটায় শুধুমাত্র ডট হচ্ছিল বলে শুধুমাত্র বিসর্গ লাগছিল, এখানে তম হবে, আবার শুধুমাত্র তম ছাড়া রূপটাও হবে, দুটোই হবে। মানে 19 থেকে শুরু করে, তাহলে কোত্থেকে দেখুন, তাহলে কি হচ্ছে, 19 থেকে একদম 59 অব্দি যাচ্ছে, এটা 50 সব শেষে আছে, মানে কি, মানে নবপঞ্চাশতটাও এর মধ্যে চলে আসবে। ষাটের আগে পর্যন্ত, 60-এর আগে অব্দি এখানে চলে আসবে। তাহলে এক্ষেত্রে দুটোই হচ্ছে, নবপঞ্চাশতম আবার নবপঞ্চাশতম, এই দেখুন ঊনবিংশঃ, আর কি হচ্ছে ঊনবিংশতিতমঃ, অ্যাকচুয়াল শব্দটা হচ্ছে ঊনবিংশতিঃ, টিটা কিন্তু উড়ে যাচ্ছে, টিটা থাকছে না, দিয়ে হচ্ছে ঊনবিংশঃ, অথবা ঊনবিংশতির সাথে তম যোগ করে দিই, ঊনবিংশতিতমঃ, সেরকম বিংশঃ বিংশতিতমঃ। এবার এমনিতে 32 কে কি বলছে, দ্বাত্রিংশৎ, তাই তো, দ্বাত্রিংশৎ, সেটা হয়ে যাচ্ছে মানে কি হচ্ছে, প্রথমটা হচ্ছে তয় হলন্তটা বাদ চলে যাচ্ছে, বাদ দিয়ে শুধু বিসর্গ, দ্বাত্রিংশঃ, অথবা দ্বাত্রিংশতের সাথেই তম যোগ করতে, তয় তো হয়ে যাবে দ্বাত্রিংশত্তমঃ, সপ্তচত্বারিংশঃ, অথবা সপ্তচত্বারিংশত্তমঃ, নবপঞ্চাশঃ, অথবা নবপঞ্চাশত্তমঃ, ঠিক আছে, এইভাবে হচ্ছে। তাহলে 1 থেকে 19-এর ক্ষেত্রে শুধুমাত্র একটা করে রূপ হয়, 19 থেকে 59-এর মধ্যে এখানে দুটো করে রূপই হতে পারে, ঠিক আছে।
দুটো করে রূপ হতে পারে। স্যার স্ক্রিনটা দেখা, স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ আমার দেখা যাচ্ছে। না না এই চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক কারেকশন গন্ডগোল হয় মাঝে। ঠিক আছে স্যার, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা যদি তাহলে 19 কে কি বলছি? ঊনবিংশতিহি। সংখ্যাগুলো আবার আলোচনা আমরা একবার বলে নিই। ঊনবিংশতিহি, তারপর বিংশতিহি, বিংশতিহি, তারপর একবিংশতিহি, একবিংশতিः, দ্বাবিংশতিः, দ্বাবিংশতিः, ত্রয়োবিংশতিः, চতুর্বিংশতিः, চতুর্বিংশতিः, পঞ্চবিংশতিः, পঞ্চবিংশতিः, তারপরে ষটবিংশতিः, তারপর সপ্তবিংশতিহি, সপ্তবিংশতিহি, সপ্তবিংশতিः, তারপর অষ্টাবিংশতিः, অষ্টাবিংশতিহি, অষ্টাবিংশতিः, তারপর নববিংশতিः, নববিংশতিः, তারপর ত্রিংশৎ, ত্রিংশৎ, তারপর একত্রিংশৎ, একত্রিংশৎ, দ্বাত্রিংশৎ, দ্বাত্রিংশৎ, ত্রয়স্ত্রিংশৎ, ত্রয়োস্ত্রিংশৎ, চতুস্ত্রিংশৎ, 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 পঞ্চত্রিংশৎ, পঞ্চত্রিংশৎ, ষট্ত্রিংশৎ, ষট্ত্রিংশৎ, তারপরে সপ্তত্রিংশৎ, তারপর অষ্টাত্রিংশৎ, অষ্টাত্রিংশৎ, নবত্রিংশৎ, চত্বারিংশৎ, 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 তারপর একচত্বারিংশৎ, চত্বারিংশৎ, তারপরে দ্বিচত্বারিংশৎ, দ্বিচত্বারিংশৎ। এই দ্বা ব্যাপারটা ওই 20 মানে 12, 22, 32, আচ্ছা 32 শেষ, 12, 22, 32 দ্বা শেষ, এরপরে দ্বি, ঠিক আছে? আচ্ছা এবার এরপরে সব জায়গাতে দ্বি হবে, কোথাও আর দ্বা হবে না, ঠিক আছে? দ্বিচত্বারিংশৎ, ত্রিচত্বারিংশৎ, ত্রিচত্বারিংশৎ, চতুশ্চত্বারিংশৎ, চতুশ্চত্বারিংশৎ, পঞ্চচত্বারিংশৎ, পঞ্চচত্বারিংশৎ, ষটচত্বারিংশৎ, সপ্তচত্বারিংশৎ, সপ্তচত্বারিংশৎ, অষ্টাচত্বারিংশৎ, অষ্টটাও অষ্ট হবে। মানে ওই দেখুন এই যে চেঞ্জ গুলো দেখুন সব ওই 40-এর আগে, ঠিক আছে? মানে ওই দ্বিটা দ্বা হওয়া, অষ্টটা অষ্টা হওয়া, অথবা ত্রিটা ত্রয়স হয়ে যাওয়া, ওই যে ব্যাপারগুলো, ঠিক আছে? এই তিনটেই চেঞ্জ আছে দেখুন, মানে 2-এর ঘরে, 3-এর ঘরে, 8-এর ঘরে। দেখুন দ্বাবিংশতিহি, ত্রয়োবিংশতিহি, আমরা কিন্তু বলছি না ত্রিবিংশতি, বলছি না, কি বলছি? ত্রয়োবিংশতিহি, অষ্টাবিংশতিহি, মানে 3 জায়গাতে একটু চেঞ্জ হচ্ছে, দ্বিটা দ্বা হয়ে যাচ্ছে, ত্রিটা ত্রয় হয়ে যাচ্ছে, আর অষ্টটা অষ্টা হয়ে যাচ্ছে। 30-এর আর 40-এর আগে অবধি, 40-এর পর থেকে দ্বিচত্বারিংশৎ, ত্রিচত্বারিংশৎ, অষ্টচত্বারিংশৎ, পুরো ঠিকঠাক থাকছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দ্বিচত্বারিংশৎ, তারপর ত্রিচত্বারিংশৎ, ত্রয় হবে না, ওখানে ত্রয় হবে না, না, যা চেঞ্জ হয় 40-এর আগে, 40-এর পরে পুরো ঠিকঠাক একই রকম চলবে। চতুশ্চত্বারিংশৎ, পঞ্চচত্বারিংশৎ, ষট, সপ্ত, সপ্তচত্বারিংশৎ, অষ্টচত্বারিংশৎ, আচ্ছা, আর নবচত্বারিংশৎ। এই পিডিএফটা কি আছে? এই সংখ্যার পিডিএফ কিছু আছে স্যার? আপনি দিয়ে দেবেন স্যার। আচ্ছা, আমি আজকে গ্রুপে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দিয়ে দেবেন, হ্যাঁ ঠিক আছে। তারপর একপঞ্চাশৎ, তারপরে কি হবে বলুন? তারপরে হচ্ছে দ্বিপঞ্চাশৎ, তারপর ত্রিপঞ্চাশৎ, তারপর চতুঃপঞ্চাশৎ, তারপর পঞ্চপঞ্চাশৎ, তারপর ষটপঞ্চাশৎ, তারপর সপ্তপঞ্চাশৎ, তারপর অষ্টপঞ্চাশৎ, তারপর
নবপঞ্চাশৎ। ঠিক, এতটা পর্যন্ত আমাদের সংখ্যাবাচক হয়ে গেল, মানে পরিমাণবাচক আর পর্যায়বাচক আমরা জেনে নিয়েছি। ঠিক আছে, তাহলে এইগুলোতে 19 থেকে 19 দুটো করেই হবে। ঠিক আছে, এরপরে আসছে আমাদের পরেরটা, সেটা হচ্ছে এইটা, যে 60, মানে 60 থেকে একদম 99 পর্যন্ত। ঠিক আছে, 60 থেকে 99, সেখানে কি হবে দেখুন কি নিয়ম লেখা আছে। যে সকল পরিমাণবাচক সংখ্যার শেষে ষষ্ঠী, সপ্ততি, অশীতি বা নবতি শব্দ থাকে, তাদের পরে ডট বা তমট প্রত্যয় যোগ করে পর্যায়বাচক সংখ্যা করতে হয়। মানে শেষে ষষ্ঠী, সপ্ততি, অশীতি, নবতি শব্দ থাকলে দুটোই হতে পারে, কিন্তু আগের নিয়মের থেকে এখানে আলাদা কি রয়েছে না, ষষ্ঠী, সপ্ততি, অশীতি বা নবতি এই 4টে শব্দের পরে কিন্তু তমটি হবে, এখানে কিন্তু ডট হবে না। আচ্ছা, মানে কি দেখুন, আগে ছিল, আগে মানে 20, মানে বিংশতি, ত্রিংশত, চত্বারিংশত এই 3টে শব্দের পরেও হতো, আর এই 3টে শব্দ যাদের শেষে রয়েছে তাদের পরেও হতো, একই হতো। এখানে কিন্তু একটু আলাদা, সেটা কি ষষ্ঠী, সপ্ততি, অশীতি, নবতি এই 4টে শব্দের পরে কিন্তু দুটো হবে না, শুধু তমরটাই হবে, কিন্তু এই 4টে শব্দ যাদের শেষে আছে ওদের ক্ষেত্রে কিন্তু দুটোই হবে। আচ্ছা, এই জন্য যখন আমি দেখুন উদাহরণ দেওয়া হয়েছে, ষষ্ঠীতমঃ, সপ্ততিতমঃ, অশীতিতমঃ, নবতিতমঃ, কিন্তু 59 আবার 59তমঃ, হ্যাঁ, পঞ্চসপ্তহ অথবা পঞ্চসপ্ততিতমঃ, নবনবঃ অথবা নবনবতিতমঃ। ঠিক আছে, এইভাবে হবে। সংখ্যাগুলো একবার আমরা বলি, তাহলে আরো ভালো মানে বোঝা যাবে। ষষ্ঠীহি, ষষ্ঠীহি, তারপরে কি আছে, একষষ্ঠীহি, একষষ্ঠীহি, তারপর দ্বিষষ্ঠীহি, দ্বিষষ্ঠী, খুব ভালো, দ্বিষষ্ঠীহি, তারপর ত্রিষষ্ঠীহি, ত্রিষষ্ঠীহি, তারপর চতুষ্ষষ্ঠীহি, চতুষ্ষষ্ঠীহি, তারপর পঞ্চষষ্ঠীহি, তারপর ষটষষ্ঠীহি, তারপর সপ্তষষ্ঠীহি, হ্যাঁ, তারপর অষ্টষষ্ঠীহি, তারপর নবসপ্ততিহি, নবষষ্ঠীহি, 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 হ্যাঁ, তাহলে ঊনসপ্ততিহি হতে পারে, ঊনসপ্ততিও একে বলতে পারি, ঊনসপ্ততিহি, তারপর সপ্ততিহি, সপ্ততিহি, তারপর একসপ্ততিহি, হ্যাঁ, দ্বিসপ্ততিহি, ত্রিসপ্ততিহি, চতুষ্সপ্ততিহি, পঞ্চসপ্ততিহি, ষটসপ্ততিহি, সপ্তসপ্ততিহি, অষ্টসপ্ততিহি, নবসপ্ততিহি, আর অথবা ঊনশীতিহি, 79, আকার হয়ে যাবে উন আর অযুক্ত, 79, তারপর ঊনশীতিহি, অশীতিহি, অশীতিহি, তারপর একাশীতিহি, একাশীতিহি, তারপর এটা কি হবে স্যার, দ্বি আর অশীতি যোগ হয়ে কি হবে স্যার সংগীতে? ই আর অযোগ হলে কি হয়, ইয় হয়ে যায় ইয়, হ্যাঁ, দ্বিয়শীতিহি, হ্যাঁ, দয় বয় জফলা তালব্যশয় দীর্ঘইকার তয়সে, দ্বিয়শীতিহি, ত্রিয়শীতিহি, তাহলে হবে ত্রিয়শীতিহি, ত্রিয়শীতিহি, চতুর্শীতিহি, চতুর্শীতিহি, চতুরাশীতিহি, চতুর অ, চতুরাশীতিহি, হ্যাঁ, চতুরাশীতিহি, পঞ্চাশীতিহি, পঞ্চাশীতিহি, ষড়শীতিহি,
षटशीतिः षट्शीतिः सप्ताशीतिः सप्ताशीतिः তারপর अष्टाशीतिः अष्टाशीतिः नवाशीतिः नवाशीतिः তারপরে নবতিः नवतिः তারপরে একনবতিः द्विनवतिः त्रिनवतिः चतुर्नवतिः चतुर्नवतिः পঞ্চনবতিः ষণ্ণবতিः ষণ্ণবতিः এখানে যে দুটো মূর্ধন্য হয়, মূর্ধন্য মূর্ধন্য ষণ্ণবতিः ষণ্ণবতিः সপ্তনবতিः অষ্টনবতিः অষ্টনবতিः নবনবতিः নবনবতিः ঠিক। তারপর শতম। ঠিক। আচ্ছা হয়ে গেল তাহলে। তাহলে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা এটা হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের আসবে এইবারে তাহলে আমরা 1 থেকে পুরো 99 পর্যন্ত বুঝে, শতমের পরে তো শতমের পরে শততমঃ, ঠিক আছে। এরপরে সবাই তমটি হবে, শততমঃ, সহস্রতমঃ, লক্ষতমঃ, কোটিতমঃ, ঠিক আছে। এরপরে যা শব্দগুলো রয়েছে এক্সট্রা যেগুলো রয়েছে 100, 1000, অযুত, নিযুত, কোটি যা রয়েছে সব জায়গায় তম লাগিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এবার এই শব্দগুলো যেগুলো তৈরি হচ্ছে, পর্যায়বাচক যে শব্দগুলো তৈরি হচ্ছে সেগুলো কোন শব্দের মতো যাবে সেটা একটু দেখতে হবে। পুলিঙ্গে কোন শব্দের মতো যাবে আপনারা বুঝতে পেরেছেন। কোন শব্দের মতো যাবে পুলিঙ্গে বলুন? পুলিঙ্গে রাম শব্দের মতো যাবে। রাম শব্দের মতো যাবে পুলিঙ্গে, রাম শব্দের মতো যাবে। ত্রিবলিঙ্গে যাবে হচ্ছে ফল শব্দের মতো, ফলম। প্রথমম, দ্বিতীয়ম, তৃতীয়ম, চত্বারিংশত্তমম, পঞ্চাশীতিতমম, এই হচ্ছে ব্যাপার। যা বলবেন। স্ত্রীলিঙ্গে যাবে হচ্ছে নদী শব্দের মতো, ঠিক আছে। কিন্তু প্রথমগুলো প্রথম, হ্যাঁ প্রথম, এই দেখুন আমি তারপর লেখা আছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় শব্দের রূপ শুধুমাত্র স্ত্রীলিঙ্গ অত শব্দের মতো যাবে। পরেই দেখুন লেখা আছে শুধুমাত্র প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই তিনটে শব্দের রূপই স্ত্রীলিঙ্গে লতা শব্দের মতো হয়। যেন প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া। তারপরে সব কিন্তু নদী মতো, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সব পুরো একদম যত যাবে সব হচ্ছে দীর্ঘইকা, মানে নদী শব্দের মতো, ঠিক আছে। সহস্রতমী, লক্ষতমী, কোটিতমী, সব ওরকম হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এই জন্য দেখুন দেখুন প্রথমঃ, প্রথমা, প্রথমম, দ্বিতীয়ঃ, দ্বিতীয়া, দ্বিতীয়ম, কিন্তু চতুর্থঃ, চতুর্থী, চতুর্থম, বিংশঃ, বিংশী, বিংশম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এবার আমি আপনাদের র্যান্ডম কিছু সংখ্যা জিজ্ঞাসা করছি, ঠিক আছে। আপনাদের সেটা বলতে হবে। সংখ্যা মানে পরিমাণবাচকও জিজ্ঞাসা করছি, আবার পর্যায়বাচকও জিজ্ঞাসা করছি, ঠিক আছে। যার নাম বলবো তিনি বলবেন। আশিস বাবু বলুন। 89। 89। নবনবতিঃ। নবনবতিঃ, খুব ভালো। অথবা কি হতে পারে? আচ্ছা নবনবতিঃ কি? না না স্যার, এটা তো 90। নবাশীতিঃ। 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 আচ্ছা অর্পিতা ম্যাডাম বলুন। 46 নম্বর। 46 নম্বর। 46 নম্বর মানে পর্যায়বাচী?
পর্যায়বাচী, হ্যাঁ। এটা তো স্যার তাহলে দুটো রূপই হবে, মানে বলুন। ষট চত্বরিংশতিতম, ষট চত্বরিংশতিতম, বিংশতি হয় না, ষট চত্বরিংশত্তমঃ, চত্বরিংশতি তো হর্ষইকার নেই। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা, ষট চত্বরিংশতমঃ আর একটা ষট চত্বরিংশঃ। খুব ভালো, ষট চত্বরিংশঃ অথবা ষট চত্বরিংশত্তমঃ। আচ্ছা, আশিস বাবু বলুন 17 নম্বর। আচ্ছা, সপ্তদশঃ। সপ্তদশঃ, খুব ভালো। অর্পিতা ম্যাডাম বলুন 73। তাহলে আর একটা হচ্ছে না, ত্রিশততঃ। 73 নম্বর বলেছি, শুধু শুধু 73 বলেছি, 73। ও, ত্রিসপ্ততিঃ। ত্রিসপ্ততিঃ, ঠিক আছে। আচ্ছা, আশিস বাবু বলুন 38 নম্বর। 38 নম্বর, 38 নম্বর মানে হচ্ছে এটা মানে পর্যায়েতে আছে। আচ্ছা, তাহলে অষ্টাত্রিংশঃ বা অষ্টাত্রিংশত্তম। বাহ, খুব ভালো। অর্পিতা ম্যাডাম বলুন 95 নম্বর। 95 নম্বর, পঞ্চনবতিতমঃ বা পঞ্চনবঃ। 95, খুব ভালো। তাহলে বুঝতে পেরেছেন তো পুরো ব্যাপারটা? ক্লিয়ার তো? হ্যাঁ, এবারে আমরা কিছু অভ্যাস করব, ঠিক আছে? আমার এখানে দেওয়া আছে কটা ইংলিশে, দেখুন বাক্য দেখতে পাচ্ছেন সবাই, ইংলিশে বাক্য কটা দেওয়া আছে। এইবারে এইগুলো একটা একদিন করে বলুন। একদিকে দেখবেন, একদিকে হচ্ছে পূরণবাচক আছে, একদিকে পর্যায়বাচক আছে, ঠিক আছে? পরিমাণবাচক আছে একদিকে, একদিকে পর্যায়বাচক আছে। তো সেইভাবে দেখে পড়বেন, হ্যাঁ? প্রথমটা আশিস বাবু বলুন 4 স্টুডেন্টস কি হবে? চত্বরঃ ছাত্রাঃ। খুব ভালো। আচ্ছা, এবারে এইটারই ডান দিকে চলে আসুন, 4th স্টুডেন্ট কি হবে? 4th স্টুডেন্ট চতুর্থঃ ছাত্রঃ। খুব ভালো, খুব ভালো। আচ্ছা, পরেরটা অর্পিতা ম্যাডাম বলুন 15 days, মনে হচ্ছে দিনানি। 15 দিনানি। আচ্ছা, এবারে 15th ডেটা বলুন। শুধু বিসর্গ হবে পঞ্চদশঃ দিবসঃ। 15 দিবসঃ, দিন ধরে করলে কি হবে? এদিকে তো দিন ধরলেন, ওদিকে তাহলে দিন ধরে বলুন। দিনম। তাহলে পঞ্চদশঃ দিনম হবে। এটারও ক্লিয়ার হবে। এটা তো বিশেষণ, 15th ডে বিশেষণ তো। তাহলে পঞ্চদশম দিনম, বুঝতে পেরেছেন? এগুলো সবই বিশেষণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাকে যদি দিবস, আগেরটা যদি পঞ্চদশ দিবস যদি দিতে হতো তাহলে আমাদের ওই দিবস আহা বলতে হতো তো। পঞ্চদশ দিবস আহা, হ্যাঁ, পঞ্চদশ দিবস আহা। পরেরটা বলুন আশিস বাবু।
22 মানে দ্বাবিংশতি বালিকা বালিকাः দ্বাবিংশতি বালিকাः বিসর্গ হবে, বিংশতিঃ বিসর্গ হবে। হ্যাঁ, দ্বাবিংশতিঃ বালিকাः। এদিকে বলুন কি হবে? দ্বাবিংশতः দ্বাবিংশতः বিংশः বিংশः বালিকা বিংশা বালিকা হবে স্যার, তাহলে বিংশা বালিকা, তাই তো হওয়া উচিত স্যার, নাকি? অর্পিতা ম্যাডাম ঠিক আছে, ওটা না নদী শব্দের মতো রূপ হবে স্যার, তাহলে বিংশি, ঠিক আছে, বালিকা। হ্যাঁ, অথবা দ্বাবিংশির জায়গায় আর কি বলা যেতে পারে? দ্বাবিংশতি কি তম কি হবে? তমটা তাহলে তমা হবে স্যার। আবার ভুল করলেন, তুমি হবে। হ্যাঁ, দেখুন প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটে শব্দ ছাড়া সব শব্দেই আচ্ছা দীর্ঘইকার হবে, ঠিক আছে? আচ্ছা, বিংশতি তমি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পরেরটা বলুন অর্পিতা ম্যাডাম। 38 ইয়ার্স, 38 মানে হচ্ছে অষ্টাত্রিংশত। আচ্ছা, অষ্টাত্রিংশত বৎসরাः। অষ্টাত্রিংশত বৎসরাः, ঠিক আছে। এদিকে বলুন। এদিকে আছে 22nd গার্ল, 22nd গার্ল। না 22nd গার্ল ওটা হয়ে গেছে এইটারই। আচ্ছা 38, আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, তার মানে এটা হবে, তার মানে এটা দুটো রূপই হবে। তাহলে একটা হবে অষ্টত্রিংশः বৎসরः। অষ্টাত্রিংশः, অষ্ট নয়, হ্যাঁ অষ্টাত্রিংশः, দাঁড়ান, অষ্টাত্রিংশः এটা বলছেন তো? অষ্টাত্রিংশः, হ্যাঁ অষ্টাত্রিংশः বৎসরः, বা আরেকটা হবে অষ্টাত্রিংশত্তমः বৎসরः। অষ্টাত্রিংশত্তমः বৎসরः, খুব ভালো, এই তো। পরেরটা বলুন। 45 পঞ্চচত্বারিংশৎ অধ্যায়ः অধ্যায়াः, খুব ভালো। এদিকে বলুন। পঞ্চচত্বারিংশः তাহলে এটা হচ্ছে রাম শব্দের মতো। আচ্ছা, অধ্যায়ः অথবা পঞ্চচত্বারিংশত্তম পঞ্চচত্বারিংশত্তমः অধ্যায়ः। বাহ, খুব ভালো। অর্পিতা ম্যাডাম বলুন পরেরটা। বলুন। কথা কেটে যাচ্ছে, আরেকবার বলুন, শুনতে পেলাম না কিছু। ষষ্ঠীः বৃক্ষাः। হ্যাঁ, ষষ্ঠীः, হ্যাঁ এবার শোনা গেছে, ষষ্ঠীः বৃক্ষাः, খুব ভালো। পরেরটা।
স্যার এটা একটা রূপই হবে, তার হ্যাঁ, মানে এখানে খুব হবে ভালো। ষষ্ঠীতমঃ বৃক্ষঃ। ষষ্ঠীতমঃ বৃক্ষ, খুব ভালো। সহ। আশিস বাবু বলুন পরেরটা। অশীতিঃ হুম, অশীতিঃ কল লেখন্যঃ। লেখন্যঃ। আচ্ছা, এদিকে বলুন। অশী অশী অশীতিতম তম, তম, লেখনী অশীতিতম লেখনী, এটা হচ্ছে তমি লেখনী হবে, অশীতি তমি হ্যাঁ, লেখনী। অশীতিতমী লেখনী। লেখনী একটাই হবে না আরেকটা হবে? একটাই হবে। একটাই হবে, খুব ভালো। শেষেরটা বলুন অর্পিতা ম্যাডাম। 100 এডিশনস হুম, হয়েছে স্যার, দেওয়া আছে। 100 এর আগে এ দিতে হয়। একশতম, শতম, শতম এডিশন। এডিশনের স্যার সংস্কৃত কি হবে? সংস্করণম। সংস্করণম। আচ্ছা, সংস্করণম। তাহলে শতম সংস্করণম। সেটা আপনি বলুন কি হবে। শতম সংস্করণম হবে? 100 সংস্করণম। দেখুন সামান্য ভুল হয়েছে, জানেন ভুলটা কি হয়েছে। এতক্ষণ তো সবাই ঠিক বলে এলেন। 100টা সংস্করণ। 100টা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বহু বচনে হবে, শতানি সংস্করণানি। না, শতানি হবে না, সংস্করণানিটা হবে। সংস্করণানি হবে। শতম সংস্করণানি, শত শব্দটা, হ্যাঁ, শতম সংস্করণ। শত হ্যাঁ, শব্দটা। শতম সংস্করণ। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পঞ্চ থেকে সবারই একটা করে রূপই হবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, 100 এগুলো সব এক লিঙ্গের, এক বচনে। বিংশত্যাদ্যাহ সদাইকত্বে, বিংশতি শব্দ থেকে শুরু করে যত শব্দ হয় সব শব্দই এক বচনে হয়। আচ্ছা, তারপর এদিকেরটা বলুন, এই 100th এডিশন। এটা হবে শততমম সংস্করণম। খুব ভালো, শততমম সংস্করণম। বুঝে গেছেন আপনারা? এটা পুরো ক্লিয়ার তাহলে? ঠিক আছে, এটা হলো সংখ্যার পূরণবাচক পর্যায়বাচক, মোটামুটি হয়ে গেল। আচ্ছা, এরপরে আরো কিছু বিষয় এখানে ছোট ছোট বিষয় রয়েছে, যেমন এগুলো পিডিএফটা করে দেবেন স্যার, দিয়ে দেবেন স্যার। হ্যাঁ, আমি দিয়ে দেবো পিডিএফ আমার করাই আছে, আমি দিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখুন কিছু বিশেষ প্রয়োগ যেগুলো আমরা করে থাকি, তার জন্য এইগুলো লাগে। যেমন ধরুন আমরা বলি একবার, আমি একবার খেলাম, তা আমরা এমনি কি লিখি? আম একবারম খাদামি, একবারম। একবারমটা ভালো, ঠিক ভুল নয়, কিন্তু আরো ভালো হয় যদি একবারটাকে আপনি বলেন সকৃত। একবারের জায়গায় বলছেন সকৃত, দন্তেশ কয়রি তয় হল। সকৃতটা কি অব্যয় পদ না এগুলো? অব্যয়, এগুলো সবই অব্যয় পদ। হ্যাঁ, এগুলো যা এরপরে যা বলেছি সবগুলো সব অব্যয় আছে। ঠিক আছে, সবগুলো অব্যয় ওখানে যা বলা হয়েছে। সকৃত এটা হচ্ছে অব্যয়। অহম সকৃত ভুক্তবান, মানে আমি একবার খেয়েছিলাম। অহম প্রতিদিনম দ্বিহি পূজাম করোমি, আমি প্রত্যেকদিন দুবার পুজো করি। অহম প্রতিদিনম ত্রিহি চায়পানম করোমি, আমি প্রত্যেকদিন 3 বার চা খাই। প্রতিদিনম ত্রিহি চায়পানম করোমি। এইভাবে চতুহু, চার বলছে, 4 বার মানে কি চতুহু, তাহলে একবার সকৃত, 2 বার দ্বিহি, 3 বার ত্রিহি, 4 বার চতুহু। 5 বার থেকে একটা কমন প্রত্যয় আছে কৃত্বহ বলে। কৃত্বহ কয়রি তয় বয়, প্রত্যয়ের নাম হচ্ছে কৃত্বসূচ। ঠিক আছে, প্রত্যয়ের নাম হচ্ছে কৃত্বসূচ। কৃত্ব হচ্ছে সূচটা বাদ চলে যায়, কৃত্বহটা পড়ে থাকে। ঠিক আছে, কৃত্বহ। তাহলে তার আগে শুধু শব্দের পঞ্চ কৃত্বহ, ষট কৃত্বহ, সপ্ত কৃত্বহ, অষ্ট কৃত্বহ, নব কৃত্বহ, এইভাবে যতবার খুশি করতে পারেন। বিংশতি কৃত্বহ, শত কৃত্বহ, সহস্র কৃত্বহ, লক্ষ কৃত্বহ। এই মা বলে না, তোকে 1000 বার বলার পরে তো শুনছিস না, মারা ছেলে মেয়েকে বলে 1000 বার বললেও শুনছিস না।
मया शतकृत्वः उक्तम् मया सहस्रकृत्वः उक्तम् तथापि न श्रूयते ঠিক আছে। আচ্ছা এটা যে কৃত্বহ লাগিয়ে দিলেই বাকি সব হয়ে যাবে, তাহলে এতবার এইটা বলছে। এমনি সহস্রবারম শতবারম এটা প্রয়োগ করতেই পারেন, কিন্তু এটা আরো শুনতে ভালো লাগে, পঞ্চকৃত্বহ ষটকৃত্বহ। তার জন্য পাণিনি বা সংস্কৃত ব্যাকরণে আলাদা করে প্রত্যয় যখন ঠিক করেই রেখেছে, তাহলে বারম বারম দিয়ে শুধুমাত্র ঠিক আছে। তাহলে সকৃত দ্বিহি ত্রিহি চতুঃ পঞ্চকৃত্বহ ষটকৃত্বহ বিংশতিকৃত্বহ, এই যে প্রয়োগগুলো এই যে জানছেন, এগুলো পরের দিনে যে রচনাটা লিখবেন যেটা স্বতন্ত্রতা দিবস, সেখানে আপনারা যদি চান এগুলো মানে যদি সেরকম সুযোগ আসে এগুলো প্রয়োগ ঢোকাতে পারেন। আমি যদি বলি অনেকবার, তাহলে কি হবে? অনেকবার বহুকৃত্বহ অনেকবার। যে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা অনেকবার যুদ্ধ করেছেন বা অনেকগুলো যুদ্ধ করেছেন, এরকম যদি বলতে বহুকৃত্বহ তৈহি সংগ্রামঃ কৃতঃ তদনন্তরম স্বতন্ত্রতা লব্ধা, এইভাবে প্রয়োগ করতে পারেন নাকি সেটাই বলছি। আচ্ছা, এরপরে একই রকম একটা প্রয়োগ আমরা করি, এই এত প্রকার, এক প্রকার, দু প্রকার, তিন প্রকার, চার প্রকার, পাঁচ প্রকার, এই যে করি, তার জন্য প্রত্যেকে ধয়াকার ধা। মায়া একধা দ্বিধা ত্রিধা চতুর্ধা পঞ্চধা ষড়ধা, অথবা ষোড়া, দুটো বলা হয় এখানে, ষড়ধা বা ষোড়া হয়, ষড়ধা হলেই হবে ষড়ধা, সপ্তধা অষ্টধা নবধা দশধা একাদশধা বিংশতিধা পঞ্চাশদ্ধা শতধা, এইভাবে 100 প্রকার। ঠিক আছে, প্রকার বা রকম একই তো স্যার? প্রকার বা রকম? হ্যাঁ রকম একই। আমি এইগুলো নিয়ে যেগুলো আজকে দেখাচ্ছি, এগুলো নিয়ে কিছু আপনাদের ইংরেজিতে বাক্য দেবো, ঠিক আছে? কারণ বাংলাতে না ঠিকঠাক লেখা যায় না বাক্যগুলো, ঠিক আছে? এই 5 নম্বর শুনতেও খারাপ লাগে, ঠিক আছে? তো আমি ইংরেজিতে কিছু বাক্য দেবো, সেটা এইগুলো নিয়ে, তো সেইটার অনুবাদ করে আনবেন পরের দিন, ঠিক আছে? বেশি না, 4-5টা দেবো, মানে ওটা তো একটা তো হোমওয়ার্ক থাকছে, ওটা লিখে আনবেন, এটা 4-5টা থাকবে, খুব বেশি থাকবে না, 4-5টা দেবো, ওটা করে আনবেন, ঠিক আছে? তাহলে এটা অভ্যাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই আমি দিনে 3 বার খাই, এটা কি বললেন হবে? মায়া দিবসে ত্রিহি ভুজ্যতে, অহম দিবসে ত্রিহি খাদামি। আচ্ছা, এটার কি স্যার অন্য কোনো কিছু আছে নিয়ম, এরকম দিনে 3 বার খাই, কারকে এরকম কিছু কি সূত্র আছে? কারকে বলতে না, কারকে বলতে আপনি এমনি ত্রিবারম করতে পারেন, ত্রিবারম কর্মকারক করতে পারেন, এগুলো সবই ক্রিয়া বিশেষণ, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এই যে একবার বা এই যে এক প্রকার, আমি যেন দেখেন প্রত্যেকটা হেডিং এ দেওয়া আছে সংখ্যাবাচক ক্রিয়া বিশেষণ, কেন? এগুলো সবই ক্রিয়ার বিশেষণ, মানে ক্রিয়া কতবার সেটা বোঝাচ্ছে, কতবার খেলাম। আর সবসময় ক্রিয়া বিশেষণ হলো এগুলো তো অব্যয়, মানে ক্রিয়া অনুযায়ী তো কোনো চেঞ্জ তো হবে না। না, ক্রিয়া বিশেষণে এগুলো অব্যয় হয়ে যাচ্ছে, কিন্তু এমনিতেও ক্রিয়া বিশেষণে এদিক সেদিক কিছু হয় না। ক্রিয়া বিশেষণ যেগুলো হয় সেগুলো নিত্য নপুংসক লিঙ্গ এবং কর্মকারকেই হয়। যেমন আমরা দেখুন বলি যে অহম দ্রুতম গচ্ছামি বা শীঘ্রম গচ্ছামি, এই যে শীঘ্রম দ্রুতম, বায়ু মন্দম বহতি, এই যে মন্দম, এগুলো সবই হচ্ছে ক্রিয়ার বিশেষণ, মানে ক্রিয়া কিরকম হচ্ছে সেটা বোঝাচ্ছে, তাই তো? এইগুলো দেখুন সবগুলোই নপুংসক লিঙ্গে হয় এবং দ্বিতীয়ার এক বচনে হয়, কর্মকারকে হয় দ্বিতীয়ার এক বচন। এটা একটা স্বাভাবিক, ওটা হচ্ছে অব্যয়, ওগুলো হচ্ছে অব্যয়। আচ্ছা, এটা ছাড়া অন্য কথা যেটা, সেটা হচ্ছে এই দেখুন এগুলো, এই যে একধা দ্বিধা, বা আমরা দেখলাম যে একটু কি দেখলাম আপনার এই যে ত্রিহি ত্রিহি, এইসব যে দেখলাম কৃত্বা হয়, এগুলো সবই হচ্ছে অব্যয়। অব্যয়ের ক্ষেত্রে এরকম হতে পারে, অব্যয় ছাড়া ওইটা হবে, ঠিক আছে? ঠিক আছে।
তাহলে এটা হচ্ছে প্রকার বোঝালে ধা প্রত্যয়, একধা দ্বিধা ত্রিধা চতুর্ধা পঞ্চধা এইভাবে চলবে। শব্দটা নেবেন, ধা বসে দেবেন, কাজ শেষ। তারপর আরেকটা হতে পারে, আমরা করি তারপরে আছে দেখুন, একটি করে 10টি করে, যে আমার ধরুন কেউ কিছু ডিস্ট্রিবিউট করছে, ধরুন 100টা ফল আছে, যে আমরা বললাম যে সবাইকে একটা করে দিয়ে দাও, তো এক সাহ দাদাতো, একাইকমও হয়, একাইকম দাদাতো হয়, একাইকম 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 দাদাতো। আর এটাও হতে পারে একা সাহ দাদাতো, একা সাহ দ্বিসাহ ত্রিসাহ চতুর্সাহ পঞ্চসাহ, এইভাবে চলবে। দশসাহ, শতসাহ, তালব্যস্য, এটা হচ্ছে তালব্যস্য আছে সব জায়গাতে, তালব্যস্য। একাশাহ, দশসাহ, শতসাহ, সহস্রসাহ, সহস্রসাহ, ঠিক আছে, লক্ষসাহ। প্রত্যেককে কি হবে? প্রত্যেককে একাইকম বলতে পারেন, একাইকম, অথবা প্রত্যেকম, এটাও আছে, প্রত্যেকম এটাও বলতে পারেন, মানে প্রত্যেককে একটি করে দাও। হ্যাঁ, তাহলে প্রত্যেকম একাইকম ফলম দদাতু। এখানে প্রত্যেকম এটা একটা অব্যয় হয়ে যায়, প্রত্যেকম এটা একটা অব্যয়, এখানে চতুর্থী বিভক্তি লাগানোর দরকার নেই। প্রত্যেকম একশঃ ফলম দদাতু, হ্যাঁ, ভবান প্রত্যেকম একশঃ ফলম দদাতু, এভাবে হবে, ঠিক আছে। তো এই সবগুলোই হচ্ছে অব্যয়, এটা মাথায় রাখবেন। এই মোটামুটি সংখ্যা বিষয়ে যা মোটামুটি ছিল বললাম, ঠিক আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার আরো একটা ইন্টারেস্টিং প্রয়োগ আছে, আপনারা সংখ্যা সংখ্যেয় এটা শুনেছেন? হ্যাঁ স্যার, শুনেছি। কি শুনেছেন? মানে কিছু মনে আছে? সেখানে হয়েছিল যে সংখ্যা মানে সংখ্যার সংখ্যেয়, মানে যেটা করলাম না, স্পেস ভ্যালু, যেটা প্রথমা দ্বিতীয়া, এটা আর কি। না 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 না, তা নয়। সংখ্যা মানে সংখ্যাবাচক শব্দ রয়েছে, সেইটার দুভাবে, মানে দুটো অর্থে দুভাবে প্রয়োগ হতে পারে। একটা তো আমরা দেখলাম এরকম ভাবে হতে পারে, আরেকটা বিষয় রয়েছে এখানে, সেটা হচ্ছে সংখ্যেয় অর্থেও সংখ্যার প্রয়োগ হতে পারে, আবার সংখ্যা অর্থে, মানে সংখ্যা জানা দরকার। একটা হচ্ছে কি বলুন দেখি, বেশি জানতে হচ্ছে, কখনো কখনো বিশেষণ হিসেবে সংখ্যার প্রয়োগ হয়, আবার কখনো বিশেষ্য হিসেবেও সংখ্যার প্রয়োগ হয়। আমরা এতক্ষণ অবধি যেগুলো দেখলাম, দেখুন, এই যে পূরণবাচক বলুন অথবা পরিমাণবাচক বলুন, যাই বলুন, এই সবগুলোই কিন্তু বিশেষণ হিসেবে প্রয়োগ হচ্ছে, সব। হ্যাঁ, কিন্তু বিশেষ্য হিসেবেও সংখ্যার প্রয়োগ হতে পারে, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখুন, ছাত্রাণাম বিংশতি গচ্ছতঃ, ছাত্রাণাম বিংশতি, দীর্ঘইকার দিলাম, আচ্ছা, ছাত্রাণাম বিংশতি গচ্ছতঃ। শুনে কি মনে হচ্ছে, অর্থ কি হতে পারে? অর্থ মানে 20 বার এরকম বোঝাবে? না, 20 বার নয়। না, ছাত্রদের মধ্যে বিংশতিতম যে ছাত্র আছে সে যাচ্ছে না, এই অর্থ নয়, একটু বিশেষ অর্থ আছে। হ্যাঁ, ছাত্রানাম বিংশতি গচ্ছতঃ মানে 40 জন ছাত্র যাচ্ছে। ছাত্রানাম বিংশতি গচ্ছতঃ মানে 40 জন ছাত্র যাচ্ছে। আচ্ছা, ছাত্রানাম তো মানে এটা তো করে ষষ্ঠী বিভক্তিতে, ভবিষ্যতে বিংশতি, কি বললাম, বিংশতি, বিংশতিহি, এটা অ্যাকচুয়ালি কিন্তু নিয়ম অনুসারে কি হয়, বিংশতি শব্দ এক বচনেই হয়, এক বচনে হয় বিংশতি, এক বচনে হয়।
আমি কি বললাম? বিংশতি। বিংশতি, বিংশতিকে দ্বিবচনে করলাম। আচ্ছা, দ্বিবচন করি। বিংশতি দ্বিবচন হলে কি হয়? বিংশতি ইন্টু 2 মানে কি হয়? 40। ঠিক আছে, এইভাবে কিছু প্রয়োগ হয়। এটা হচ্ছে বিশেষ্য হিসেবে সংখ্যাবাচক শব্দের প্রয়োগ, এরকম ভাবে হয়। আমরা এটা বাংলাতেও করি। হ্যাঁ, দেখাচ্ছি। আমরা দেখবেন এটা বাংলাতেও করে থাকি। মানে আগেকার দিনে বাংলাতে হতো যে আমরা বললাম 2 20, 3 20, শুনেছেন এই প্রয়োগগুলো? আগে 2 20 মানে কি? 40, 3 20 মানে 60। এইভাবে এইটাই এই প্রয়োগটা হচ্ছে এরকম। মানে এই যে বিংশতি, তার আমি যদি বলি, মানে দেখুন এমনিতে আমাদের যে নিয়মগুলো রয়েছে, সংখ্যাবাচক শব্দ এক বচনেই হয়, এটা কিন্তু যখন বিশেষণ অর্থে সংখ্যাবাচক শব্দের প্রয়োগ হয় তখন এই নিয়মগুলো, যে বিংশতিহি হবে, ত্রিংশত হবে, চত্বারিংশত হবে, পঞ্চাশত হবে, মানে দ্বিবচনে যাবে না। কিন্তু যখন এই যে বিশেষ্য অর্থে আমরা সংখ্যাবাচক শব্দের প্রয়োগ করছি, তখন কিন্তু আমরা দ্বিবচন বহুবচনও করতে পারি। ঠিক আছে? তাহলে স্যার এই যে দ্বিবচনের দুবার হলো, দুবার বিংশতি হলো, তাহলে বহুবচনে কবার হবে? বহুবচনটা সমস্যা হচ্ছে এবারে, বহুবচনটা কি বলুন দেখি? বহুবচনটা হলে এবারে সমস্যা হচ্ছে, বহুবচনে তো 60ও হতে পারে, আবার 80ও হতে পারে, 80ও হতে পারে, 100ও হতে পারে। তখন আপনাকে একটা বিশেষণ দিয়ে দিতে হবে। ছাত্রাণাম তিস্রः বিংশতয়ः গচ্ছন্তি, ছাত্রাণাম চতস্রः বিংশতয়ः গচ্ছন্তি। না হলে ওই 3 20 4 20 ব্যাপারটা আসবে না। বিংশতয়ः মানে তো বহুবচন, মানে তো সবকিছু হতে পারে। তখনই একটা ওটাকে নির্দিষ্ট করার জন্য একটা বিশেষণ দিয়ে দিতে হবে। তিস্রः চতস্রः পঞ্চবিংশতয়ः মানে কি? পঞ্চ মানে 100, 100। হ্যাঁ, দশবিংশতয়ः গচ্ছন্তি মানে 1000 না? 10 মানে 10 মানে 10 into 20, 200। হ্যাঁ, 10 into 200। এইভাবে হচ্ছে এইগুলো, এইটা হচ্ছে বিশেষ অর্থে সংখ্যাবাচক শব্দ। এটা খুবই কম, মানে ম্যাক্সিমাম জায়গাতেই আপনার এই বিশেষণ অর্থেই সংখ্যাবাচক শব্দের প্রয়োগ হয়, কিন্তু এটা একটা প্রয়োগ হয়, জেনে রাখলেন। কোথাও দেখলে ঘাবড়ে যাবেন না যে হ্যাঁ স্যার বলেছিল যে বিংশতি শব্দ এক বচনে হয়, এখানে দ্বিবচনে করে দিয়েছে, মানে ভুল আছে হয়তো। ঠিক আছে। আচ্ছা স্যার, একটা জিনিস আপনি বললেন ছাত্রানাম বিংশতি গচ্ছতঃ বলেছেন, তাই তো? তাহলে এখানে গচ্ছতঃটা কেন হলো? এই দ্বিবচনের জন্য? হ্যাঁ, কর্তা, এখানে কর্তা হচ্ছে বিংশতি, করছে কর্তা, এই জন্য বললাম এটা হচ্ছে বিশেষ অর্থে সংখ্যাবাচক শব্দের প্রয়োগ। এখানে কর্তা কি আছে বাক্যে? ছাত্রানাম তো ষষ্ঠী, এখানে তো কর্তা নয়। হ্যাঁ, তাহলে প্রথমা কোথায় আছে? হলো বিংশতি, এটাই হচ্ছে প্রথমা। ঠিক। আর যখন পঞ্চবিংশতয় হবে তখন গচ্ছন্তি করতে হবে, গচ্ছন্তি করতে হবে, গচ্ছন্তি করতে হবে। ঠিক, এই ব্যাপার, এইটুকুই। আর বিশাল কিছু কঠিন বিশাল কিছু নয়, এইটুকুই ব্যাপার, যে বিশেষ অর্থে আমরা এইভাবে প্রয়োগ করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে ওনার সংখ্যা হলো। এটা আমি আপনাদের পিডিএফ করে দিয়ে দিচ্ছি। করে লিখবো যে প্রত্যেককে কটি করে ফল দেব, যদি প্রশ্নবাচক হয় তাহলে কি করব? হ্যাঁ, তাহলে প্রত্যেকম কতি ফলানি দদামি, কতি মানে প্রশ্ন করতে গেলে ব্যাপারটা শুধু কতি বসিয়ে দিলেই হবে। হ্যাঁ, কতিটা হচ্ছে কতি, কতিভি, কতিভ্যা, এইভাবে রূপ হয়, বিষয় কিছু নেই, কতি। ঠিক আছে, তাহলে এটাই মানে কতি মানে কটা করে, কতগুলো কতি। পুল্লিঙ্গে হলেও কতি বলবেন, স্ত্রীলিঙ্গে হলেও কতি বলবেন, আর নপুংসক লিঙ্গে হলেও কতি বলবেন। কতি ফলানি, এগুলো তো সবই অব্যয়। হ্যাঁ, কতি না, কতিটা অব্যয় নয়, কতিটা রূপ আছে। কতি, কতিভিহি, কতিভ্যঃ, কতিনাম, কতিষু রূপ হয়, কিন্তু এই প্রথমা দ্বিতীয়াতে রূপ একই হয়, ওই জন্য কোনো পার্থক্য বোঝা যায় না। ঠিক আছে, কতির রূপ হয়। আপনি অষ্টাধ্যায়ীতে আপে খুলে কতি শব্দের রূপ দেবেন, পেয়ে যাবেন। আমি ভাবলাম সপ্ত ককার বোধহয় প্রত্যেকটাই বোধহয় অব্যয়।
না 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 না। কিম কিম কোথায় অব্যয়? কিমে তো কহ হয়, কিম হয়, কা হয়। হ্যাঁ, কিন্তু স্যার কিম যখন ওই বলুন কি বলছেন। যখন আমরা এই প্রশ্নবোধক অর্থনেক ওই ন আমের ক্ষেত্রে যখন দেখি না, প্রত্যেকটা লিঙ্গে কিন্তু কিম শব্দটাই ইউজ হয়। যেমন সহ ছাত্র কিম, যদি আম হয়, হ্যাঁ আম সহ ছাত্র। আবার যদি জিজ্ঞেস করি যে সা বৈদ্যা কিম, স্ত্রীলিঙ্গেও কিন্তু কিমই হচ্ছে। তাহলে হ্যাঁ, এখানে এবারে কিমটা কি অব্যয় হিসাবে ব্যবহৃত? এগুলো সামান্য নপুংসক, আসলে এগুলো আসলে সামান্য নপুংসক। এখন এখন আচ্ছা। পরীক্ষা যখন প্রশ্ন করে তখনও দেখবেন সব জায়গায় কিমই লেখা থাকে। হুম হুম ঠিক হুম। আছে, কোথাও কোথাও কিন্তু একটা কিম অব্যয়, একটা কিম দেখুন, কিম দুটো আছে, একটা কিম অব্যয় কিমও আছে। ঠিক আছে, মানে কিম আচ্ছা। কিম দু রকম আছে, একটা কিম আছে অব্যয়, এটা শুধু কিমই হয়। ঠিক আছে, হুম আর একটা কিম আছে যেটা তিন লিঙ্গের রূপ হয়। যেমন ধরো আমি একটা বলছি অস্থি, এই যে অস্থি বলেন না, অস্থি, হুম। অস্থি এমনিতে কি হ্যাঁ অস হ্যাঁ ধাতুর হ্যাঁ। লটের প্রথম পুরুষের এক বচনের রূপ। এক বছর, হ্যাঁ। অস্থি হ্যাঁ হ্যাঁ একটা অব্যয় হ্যাঁ আছে, অস্থি অস্থি একটা হুম অব্যয় আছে। হুম হুম। সেই অব্যয় ধরলে আপনি বলতে পারেন যে অহম অস্থি হতে পারে। আচ্ছা, মানে এই সেক্ষেত্রে অস্থির অর্থটাও একই, তাই তো? অস্থি, ওই অস্থি মানে আছে অর্থ। সত্ত্ব, মানে অস্তিত্ব আছে, মানে আছে। সেটা আচ্ছা। অস্থির পরে যদি আমি এ, উত্তম পুরুষের বিভক্তি লাগাইও, সেটা তো লোপ হয়ে যাবে, থাকবে না। হুম। কিন্তু অর্থ বুঝিয়ে দেবে অস্থি অস্মি, আচ্ছা। অস্থি মানে অস্মি, অহম অস্থি, হুম হুম হ্যাঁ হ্যাঁ, বয়ম হুম অস্থি হতে পারে। ঠিক আছে, অত এগুলো প্রয়োগ হয় না, কিন্তু আছে। মানে কেউ ধরুন কেউ ধরুন ভুল লিখেছে, আমরা এরকম দেখেছি আমাদের হুম। ক্লাসে এরকম পড়তো। ঠিক আছে, বা আমাদের কি হতো, ওই আমরা তো বেদ বিদ্যালয়ে পড়েছি, এবার সেখানে আচ্ছা। মানে সংস্কৃত ভাষাতে কথা বলতে হতো সারাদিন, নিয়ম ছিল। এবার যদি কেউ হুম সংস্কৃত ভাষাতে কথা না বলে, এবারে ধরুন আমাদের ক্লাসে 10 জন আছে, ঠিক আছে, 10 জনে কি হুম সংস্কৃত ভাষায় কথা বলতে হবে। তার মধ্যে কেউ ভুল হুম করে হঠাৎ করে বলতে বলতে ভুল করে বাংলা বলে দিয়েছে। ঠিক আছে, বা হুম সংস্কৃততেই কোনো ব্যাকরণগত ভুল হুম বাক্য প্রয়োগ করেছে, তাহলে সে হয়ে যাবে ধৃত, তাকে হুম। বলে ধৃত। তার কি তার শাস্তি হবে, তাকে বিকেল বেলা সমস্ত বাসন মাজতে হবে। ঠিক আছে, এই ছিল শাস্তি বেদ বিদ্যালয়ে। তো এইবারে এবারে মানে ব্যাকরণগত ভুল হলেও তো শাস্তি আছে। এবারে ধরো কেউ ভুল করে বলে দিয়েছে অহম আস্তি, ভুল করেই বলেছে। হুম এবারে পরে কি ব্যাখ্যা হুম দিচ্ছে, না আমি তো অস্থির অব্যয় প্রয়োগ করেছি, তাকে আপনি ভুল বলতে পারবেন না। ঠিক আছে, হুম এই আর কি, হুম। এই আছে তাহলে মোটামুটি। এই জন্য কিমটা এখানে অব্যয় হিসেবে প্রয়োগ করে আসলে, বা সব মানে যেটা আপনি বললেন যে অহম ছাত্র কিম, এগুলো সব অব্যয়। ঠিক আছে, কিমটা হচ্ছে অব্যয়। ঠিক আছে, তাহলে পরের দিন আহ, আমি কটা বাক্য দিয়ে দেব, আজকে দিয়ে দেবো, সেগুলো অনুবাদ করে আনবেন। আর স্যার দুদিনের পড়া পড়িয়ে দিয়েছেন। দিনের পর পড়ে দিয়েছি। তাহলে পরের দিন রিভিশন হবে, পরের দিন নতুন হ্যাঁ, কিছু পড়াবো না। পরের দিন স্বতন্ত্রতা দিবসে লিখলাম ওইটা চেক করব, সংখ্যাটা চেক করব, তারপরে আগে যেগুলো পড়িয়েছি সেগুলো রিভিশন দেবো পরের দিন, স্যার অল্প আগের মানে অল্প। পড়িয়েছেন যেগুলো ওই প্রত্যয় গুলো করবেন, না পুরো শব্দরূপ ধাতুরূপ সব শব্দরূপ গুলো করবেন? মানে না, শুধু প্রত্যয়গুলো, প্রত্যয় না গুলো স্যার, করবেন? যে কোনো একটা করান। হ্যাঁ স্যার, প্রত্যয়গুলো প্রত্যয় প্রত্যয়গুলো। গুলো করুন। হ্যাঁ স্যার, হ্যাঁ প্রত্যয় হ্যাঁ, গুলো রিভিশন হবে। প্রত্যয়গুলো রিভিশন হবে মোটামুটি। ওই একবার করে দেখে দেখে চলে যাবো কি কি নিয়ম বলেছিলাম, যাতে একটা ঠিক ঠিক মনে চলে আসে। ঠিক ঠিক আছে, হুম ঠিক হুম স্যার, হুম ঠিক স্যার, ঠিক হুম হুম হুম। ঠিক আছে, ঠিক আছে স্যার, হ্যাঁ। ঠিক ঠিক। ঠিক আছে। তাহলে এটা এটা আমি আপনাদের এখনই পাঠিয়ে দিচ্ছি পিডিএফ করে। আর এইটা অভ্যাস করছেন, রামহ লিখতি মন্ত্রম, স্যার এই সপ্তাহে একবার করেছি। ওইটা করতে থাকুন। ঠিক আছে, হ্যাঁ। ওটা যখন সময় পাবেন মাঝে মাঝে সুযোগ মধ্যে 5-10 মিনিটের জন্য করতে থাকুন।
স্যার আমাদের কি সেপ্টেম্বরে পরীক্ষা হবে এটার? সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হবে, এই মাসটাই লাস্ট ক্লাস হচ্ছে। 4 মাসের মোটামুটি, আচ্ছা। ওই তো 3-4 মাসের কোর্স। পার টিচার আমরা মোটামুটি 30 ঘন্টা করার চেষ্টা করি, মানে 15টা করে ক্লাস নেওয়ার চেষ্টা করি, তো হয়ে যায় 3-3.5 মাসে হয়ে যায়। ফার্স্ট উইকের স্যাটারডে স্যার আমার একটু অসুবিধে ছিল। ফার্স্ট উইকে? আচ্ছা আচ্ছা। ফার্স্ট উইকের স্যাটারডেটা বলছি স্যার এর তো 3টে আছে, L1 L2 L3। L3-তে স্যার কি শেখানো হয়? এলটিতে একটু ব্যাকরণটার উপর বেশি জোর দিয়ে শেখানো হয়, মানে ব্যাকরণটাও সূত্র ধরে একটু ভেতরে গিয়ে শেখানো হয়। আমরা তো এখন সূত্রগুলো ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছি, বেশি ভেতরে ঢুকছি না। হ্যাঁ হ্যাঁ। এলটিতে এই সূত্রটা ধরে ধরে একটু ডিটেলসে শেখানো হয়। স্যার আমাদের সন্ধিটা করাবেন? হ্যাঁ, আমি এরপরে কাল পরের দিন তো হবে না, তারপরের দিন থেকে সন্ধি ধরবো। আচ্ছা। তারপরে আরো এই মাসে আমার 5টা ক্লাস আছে, আমি দেখছিলাম, আজকে একটা হয়ে গেল, পরের দিন রিভিশনটা দেবো, ঠিক আছে? তারপর আরো 3টে ক্লাস থাকছে, তারপরের 2টো ক্লাসে সন্ধি নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাসটাতে আমরা পুরো সিলেবাস যা পড়িয়েছি এইসব পুরোটা একটা, পরের দিন যদি পরীক্ষা, এটা পুরো একটা ওভারঅল একটা আলোচনা করব, শব্দরূপ ধাতুরূপ প্রভৃতি নিয়ে আলোচনা করব। আর আর সন্ধিটাই বাকি পরীক্ষা আছে। কি স্যার আমাদের মৌখিক হ্যাঁ, বলুন হবে বলুন। না লিখিত পরীক্ষা হবে? বলছি পরীক্ষা আমার কি আমাদের পেপারটা, আমার মৌখিক হবে না? বাকি স্যারদের আমি যতদূর দেখেছি এ পর্যন্ত ওনারা ওই গুগল এতে পরীক্ষা নেন, ওই গুগলের কি কোশ্চেন তৈরি করা যায় না, ওই কি বলে ওটাকে, আচ্ছা আচ্ছা। ওইটাই ওভাবে পরীক্ষা হ্যাঁ নেন। হ্যাঁ গুগল। হ্যাঁ, আর আমারটা লিখে দিতে হয়, আমি লিখেই নিই। 50 নম্বরের পরীক্ষা আচ্ছা। নেবো হয়তো, 50 বা 60 নম্বর, তার মধ্যে 10 নম্বর ওইটার জন্য থাকবে যেটা বলেছি, রামহ লিখতি মন্ত্রম, ওইটা 4 মিনিটের মধ্যে বলতে হবে, ওইটার জন্য 10 নম্বর থাকবে। বাকি যা 40 বা 50 নম্বর ওইটা হচ্ছে লিখিত পরীক্ষা। সেখানে আচ্ছা স্যার। আপনার অনুবাদ, বাচ্য পরিবর্তন, সতী সপ্তমীর প্রয়োগ, যেগুলো আমরা একদম শিখেছি। মাল্টিপল চয়েস স্যার আপনারটা? না 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 না, লিখতে হবে মাল্টিপল চয়েস না। আচ্ছা। যেমন আমি ক্লাসে হোমওয়ার্ক দিই, হ্যাঁ হ্যাঁ। সেরকম বাক্য দেওয়া আচ্ছা থাকবে, স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেইভাবে খাতায় লিখে ছবি তুলে আমি পাঠিয়ে দেবেন, কাজ শেষ। ঠিক আছে স্যার। তাহলে মেনলি স্যার ব্যাকরণটাই হবে, তাই তো? মেনলি ব্যাকরণটাই, আমি যা শিখেছি সব পরীক্ষায় থাকবে, এই হচ্ছে কথা। আচ্ছা, কিছু বাদ যাবে না, ও, সবকিছু কিছু বাদ পরীক্ষার মধ্যে ইনক্লুড থাকবে। ঠিক। আচ্ছা, এটা পাঠালাম। আচ্ছা বলছি স্যার আরেকটা প্রশ্ন, আপনাদের ওখান থেকে দেখলাম আরেকটা এর জন্য ওই স্তবপাঠ বা শ্লোক পাঠ এরকম একটা কোর্সে অ্যাড দিয়েছে। বলছিলাম স্যার আমার তো এমনি উচ্চারণে দোষ আছে আমি জানি, স্যার ওই কোর্সটা করলে কি আমার কিছু মানে আমি কি কিছু মানে ওখান থেকে উন্নতি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওটা তো গীতা পাঠ করা হয়, গীতা হয়, বেদ হয়, বেদের কিছু অংশ হয়, গীতা হয়, অবশ্যই ওটা উচ্চারণের জন্যই স্পেশালি, মানে প্রত্যেকে আচ্ছা। ধরে ধরে উচ্চারণ ঠিক করা হয়। মানে ধরুন যে স্যার পড়ানো উনি একটা শ্লোক পড়লেন, এবার ধরুন ক্লাসে সবাইকে বলা হবে শ্লোকটা ঘুরে বলতে, ওটা শুনে শুনে বলতে, তো যার যেখানে উচ্চারণে ভুল আছে, সকার আমাদের ম্যাক্সিমাম বাঙালিদের কি হয়, প্রথমে ভুল হয় হ্যাঁ সকার, সকার আর ওই দন্তের ন আর মূর্ধন্য দন্তের ন সেটাই হয় মূর্ধন্য, না। আর হচ্ছে বর্গীয় বা অন্তস্থ ব। এই হ্যাঁ 3-4টে জায়গাতেই আমাদের সমস্যা। আর বাকি মাঝে মাঝে ইয়কারটা জ হয়ে যায় বাংলার মতো, হ্যাঁ। ঠিক আছে? এগুলো হ্যাঁ এগুলোই আমার তো অকারটাও ওকার হয়ে যায় বাঙালি। হ্যাঁ, সেটা তো হয়, সেটা হবে, সেটা আমাদেরও হয়েছে। এটা দেখুন, আমাদের বাঙালিদের এই কিছু সমস্যা, কিন্তু বাঙালিদের সবচেয়ে সুবিধা সংস্কৃত শিখতে এটাই যে বাংলা ভাষার সাথে সংস্কৃত ভাষার প্রচন্ড মিল, আপনি না নিজেরা একটা রিয়েলাইজও করবেন। হ্যাঁ কত শব্দ, এই যে সংখ্যাবাচক শব্দটা আপনি পড়লেন, দেখুন কত মিল রয়েছে। 1 থেকে 10 তো প্রায় একই, কোনো পার্থক্যই নেই। কিন্তু আপনি এটাই অন্য ভাষায় কোনো মিল পাবেন না, মানে 1-2 কোনো মিল পাবেন না। আমার তো একটা একম হয়েছে, যাও একমটা 1 হয়েছে, দ্বিটা 2 হয়েছে, ত্রিটা 3 হয়েছে, মানে মিল আছে। অন্য ভাষায় কিছু মিলই পাবেন না, অনেক মিল আছে।
এই জন্য যে কোনো শব্দের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। কোনো শব্দের অনুবাদ করতে গেলে যদি বাংলাটা ভাবি, অনেকটা কাছাকাছি চলে আসা যায় যে হ্যাঁ এটা অনুবাদ হতে পারে। উচ্চারণ, হ্যাঁ উচ্চারণটা, ওটা যেটা বলছেন উচ্চারণ আপনি লাভ হবে, শিখতে পারেন। উচ্চারণটা কোর্স করলে উচ্চারণটা তাহলে এবারে বলুন, সংখ্যা তো শিখলেন, তাহলে এবারে বলুন 1947 সালের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল বা স্বাধীনতা পেয়েছিল, এটা অনুবাদ করতে পারেন নাকি দেখুন, দেখি চেষ্টা করুন যদি হয়। বলুন, চেষ্টা করুন। চত্বরিংশদধিকনবিংশতিতম বর্ষে 15 আগস্ট মাসে। না এটা দেখুন, এইখানে এভাবে করবেন যে আগস্ট মাসের 15 তারিখে, এইভাবে অনুবাদ করলে সুবিধা হবে। আগস্ট মাসের 1947 সালের আগস্ট মাসের 15 তারিখে, তাহলে আগস্ট মাসের অনুবাদ কি হবে? অগস্ত মাসস্য বা আগস্ট মাসস্য। আগস্ট মাসস্য, হ্যাঁ, পঞ্চদশ দিবসে। না, ডেট হচ্ছে দিবস না, ডেট হচ্ছে দিনাঙ্ক। আমরা জানি দিনাঙ্ক বলি আমরা, দিনাঙ্কে। দিনাঙ্কটা পঞ্চদশে দিনাঙ্কে একসাথে করতে পারেন, কিন্তু পঞ্চদশতম কিন্তু হবে না, আমি শিখে নিয়েছেন, তম কিন্তু এখানে হয় না, পঞ্চদশে দিনাঙ্কে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? সপ্তচত্বরিংশৎ অধিক ঊনবিংশতিতম শততমে, শত আছে, শততমে শততমে ईशवीयाब्दे अगस्त मासस्य पंचदशे दिनांके भारतवर्षं भारतदेशः स्वतन्त्रतां प्राप्तवान्, भारतवर्षं स्वाधीनं जातं, भारतवर्षं स्वतन्त्रं जातं। ঠিক আছে, এইভাবে করতে পারেন। স্বতন্ত্রম, স্বতন্ত্রম ইয়াতম মানে, ইয়াতম মানে ইয়াতম না, জাতম, 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 জয় বর্গেজ, বর্গেজ মানে এটা ওই জায়াতে, এটা জন্ম হওয়া যেটা সেরকম। হ্যাঁ হ্যাঁ, জায়াতে। এবারে এই জন্ম হওয়ার্থে এখানে না এই জাতমটা খুব প্রয়োগ হয় আমাদের, জন্ম হওয়ার্থে নয়, কিছুটা হয়ে গেছে তো, কিছুটা হয়ে গেছে ওই অর্থে জাতম আমরা প্রয়োগ করে থাকি। আচ্ছা, অনুষ্ঠান এখানে ভারতবর্ষ আবার স্বতন্ত্রতা প্রাপ্তবান যদি করি তাহলে এখানে কর্তা কে স্যার? ভারত দেশঃ করতে হবে, ভারত দেশঃ স্বতন্ত্রতাম প্রাপ্তবান, তাহলে ভারত দেশঃ কর্তা হয়ে যাচ্ছে। আচ্ছা, স্বতন্ত্রতাম হবে, ঠিক আছে স্যার। স্বতন্ত্রতাম এটা হচ্ছে কর্ম। যদি বলে ভারতবর্ষম, তাহলে ভারতবর্ষম স্বতন্ত্রতাম প্রাপ্তবৎ হবে, তখন কর্তা হচ্ছে নপুংসকলিঙ্গ হয়ে যাচ্ছে, বর্ষম। জাতম দিয়ে সেন্টেন্সটা কি বললেন আর একবার বলুন। জাতম মানে কি বলতে, জাতম মানে কিছু হয়ে যাওয়া। এমনিতে জাতম মানে আমরা যে জন ধাতু ওই জায়াতে অর্থে, কিন্তু জাতম মানে আমরা এমনি সংস্কৃত জাতম মানে হয়ে যাওয়া, মানে ধরুন আমি বলছি তত্র অনুষ্ঠানম জাতম, আচ্ছা, মানে অনুষ্ঠান হয়েছে, এই ব্যাপার। এইভাবে এই অর্থে প্রয়োগ করা যায়। সম্যক অলিম্পিক মধ্যে সম্যক ক্রীড়া জাতা, সম্যক ক্রীড়া জাতা, মামা অর্চনম, মানে এটা ভগবত তো অর্চন, কর্তার বিশেষণ হিসাবেই হচ্ছে স্যার। হ্যাঁ মানে ত প্রত্যয় হচ্ছে, তাহলে তাই এখানে আচ্ছা, মায়া ভগবত অর্চনম। কিন্তু ত প্রত্যয় হলে যে আমরা শিখেছি স্যার কর্মবাচ্চার ভাববাচ্চা হয়, তাহলে সেক্ষেত্রে না, এটা তো এটা কর্মতেই হচ্ছে ক্রীড়া জাতা। হ্যাঁ এবারে না, কিছু কিছু জায়গাতে, সব জায়গাতে হয় না, কিছু কিছু জায়গাতে আপনার কর্তৃবাচ্যতেও ত প্রত্যয় হয়,
এটা আপনাদের বলা হয়নি হ্যাঁ না? সেটা বলেছিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ বলেছিলেন ওই যাওয়া অর্থ আর কি একটা আছে। হ্যাঁ, গত্যর্থক অকর্মক ধাতু, গত্যর্থক ধাতু আর অকর্মক ধাতু। বাট দেখো জাতম হচ্ছে অকর্মক ধাতু, জাতমটা কোনো কর্ম থাকে না। ক্রীড়া জাতা, অহম সহ জায়তে, সেটা কর্ম হয় না, তাই না? এখানে এইসব ক্ষেত্রে আপনার কর্তৃবাচ্যতেও এখানে ত হয়, এই জন্য ক্রীড়া জাতা, ভোজনম জাতম, আমরা বলি ভোজনম সম্পন্নম, বা সম্পন্নম মানে ওই জাতম একই, ভোজনম সম্পন্নম, ভোজনম জাতম, ক্রীড়া সম্পন্না, বৃষ্টি জাতা, অদ্য অপরাহ্নে বৃষ্টি জাতা, বৃষ্টি হয়েছে। এইভাবে মানে ভূতা না করে ওই হয়েছে অর্থে অ্যাকচুয়ালি হওয়া তো ভূতা, ঠিক আছে, বৃষ্টি ভূতা, ভূধাতুর, কিন্তু ভূতা না করে সবাই জাতা এটাই প্রয়োগ হয়, জাতা, জাতা, জাতম, জাতাহ এই প্রয়োগ হয়। এটা দেখে রাখুন, এটা খুব দরকার। জাতম, জাতাহ, জাতা এটা খুব প্রয়োগ হয়। ভূতা, ভূতম, ভূতাহ এটা প্রয়োগ হয় না, ঠিক আছে? স্যার তাহলে এইটারও 5টা সেন্টেন্স দিয়ে দেবেন। কোনটা? বাড়ির কাজ, এই জাত শব্দ যোগে। এটা আপনারা প্রয়োগ করুন। এই যে আপনারা যে পরের দিন লিখবেন না, সেইখানে জাতম প্রয়োগ করার চেষ্টা করুন। ভুল হলে আমি বলে দেবো যে কোথায় ওখানে জাতম করা যাবে না, বলে দেবো। কিন্তু এই যে হয়ে গেছে, এখানে তো আগের দিন বিষয়টাতে দেখবেন, বিষয়টাতে জাতম অর্থ অনেকবার আসবে, এরকম স্বাধীনতার সময় হয়েছিল, এরকম অর্থটা আসবে অনেকবার। তো সেটা এখানে জাতম প্রয়োগ করার চেষ্টা করুন। ভুল হলে আমি বলে দেবো। স্যার এই সমাপন হয়েছিল বা সমাপ্তি হয়েছিল, এটার মানে এটা ক্রিয়াপদটা কি হবে? সমাপনতি, আসলে ওটা আপনতি ধাতু, আপলি ধাতু। আচ্ছা, মানে আমরা বলি না প্রাপ্নতি, প্রাপ্নতি বলি না, প্রাপ্নতি, প্রাপ্নুতঃ, প্রাপ্নুবন্তি। ওই প্রয়ের জায়গায় সম লাগিয়ে দিন। ও প্র উপসর্গ ছিল, সম লাগিয়ে দিন। প্রাপ্তি, সমাপ্তি, আপতি আছে শেষে, আপধাতুই। প্রাপ্নতি, হ্যাঁ প্রাপ্নতি, প্রাপ্নতি হলো, আর সমাপ্নতি, 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 সমাপ্নুতঃ, সমাপ্নুবন্তি, এইভাবে রূপ চলবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটা হোমওয়ার্ক, সংখ্যার হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখে নিন, সংখ্যাটা দিয়ে দিচ্ছি, আর একটু স্বতন্ত্র দিবসটা লিখে আনবেন, হয়ে গেল। দেখুন আপনাদের আজকে স্লাইডটাও দিয়ে দিয়েছি পিডিএফ করে, সংখ্যাবাচক শব্দের লিস্টটাও দিয়ে দিয়েছি যেটা বলছিলেন দিতে, আর হোমওয়ার্কও দিলাম, ঠিক আছে? তাহলে পরের দিনে দুটো হোমওয়ার্ক থাকছে, একটা হচ্ছে এইগুলো অনুবাদ করে আনবেন, আর একটা হচ্ছে স্বতন্ত্রতা দিবস নিয়ে যতগুলো বেশি পারেন বেশি বাক্য লিখে, যত বেশি লিখবেন তত নতুন নতুন প্রয়োগ আসবে, শব্দ সুবিধা আরো শেখা যাবে, ঠিক আছে? যতটা বেশি পারে তত বেশি লিখবেন, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। হ্যাঁ, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে শুভরাত্রি। হ্যাঁ স্যার, শুভরাত্রি আপনাকে। শুভরাত্রি। শুভরাত্রি।